ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। কার্টুন বাজছে। দেখুন না কার মোবাইলটা বেজে যাচ্ছে। একটু আপনাদের কাছে সবিনয় নিবেদন, চেষ্টা করুন, যিনি পারবেন না তিনি পাশের কাউকে বলুন, উনি আপনাকে হেল্প করবে, ওটিকে অন্তত সুইচ অফ মোডে কিছুক্ষণের জন্য রেখে দেবার জন্য। না হলে এই আধ্যাত্মিক মননটিকে আমরা নিতে পারবো না। সর্বপ্রথম আমার ভক্তি বিনম্র ভুলুণ্ঠিত প্রণাম জানাই যার স্মারক বক্তৃতার জন্য আপনারা এখানে এসেছেন, যার জন্য আমিও এখানে আসার সুযোগ পেয়েছি, অর্থাৎ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজকে। তারপর আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজকে। এরপর আজকে এই অনুষ্ঠানের আয়োজক স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, যিনি আমাদের খুব কাছের, আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি। মহারাজ এইটি অনুষ্ঠানটি আয়োজন করেছেন বলেই আজকে আমরাও এখানে এক জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি। সেজন্য মহারাজকেও জানাই আমাদের আন্তরিক সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। এরপর সামনে উপস্থিত শ্রী শ্রী ঠাকুর ও মায়ের সন্তান সন্ততিদের প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আমরা গীতায় দেখি চতুর্থ অধ্যায়েতে ভগবান বলছেন, ইমং বিবস্বতে যোগম প্রত্যবানহম অব্যয়ম বিবস্বান মানবে প্রাহ মনুরিক্ষ্বাকবে ব্রবীত। ভগবান যাচ্ছেন জ্ঞান যোগ সম্বন্ধে বলতে। জ্ঞান যোগ সম্বন্ধে বলতে যাওয়ার আগেই তিনি এই জ্ঞান যোগ, এটি একটি তো খুব সাংঘাতিক ব্যাপার। জ্ঞান যোগ হলো সব যোগের শ্রেষ্ঠ, আগেই বলেছেন অর্জুনকে। তারপর এবার যখন তিনি জ্ঞান যোগটি বলছেন, বলার আগে প্রথম পরম্পরা বলছেন। এই জ্ঞান যোগ এলো কোথা থেকে? যা হঠাৎ করে আসে তার কোনো ঠিক নেই, কতক্ষণ থাকবে ঠিক নেই, তার সত্যতা সম্বন্ধেও বিচার্য বিষয়। তাই প্রত্যেকটি বস্তুর একটি পরম্পরা থাকে, পরম্পরাক্রমে যা পাওয়া যাবে সেটি ঠিক ঠিক সেইটি অনুসরণ করলেই আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারব। তাই ভগবান বলছেন অর্জুনকে, তবু তিনি এই পরম্পরাটাকে শুনিয়ে দিচ্ছেন। জ্ঞানযোগ বলার আগে জ্ঞানযোগের পরম্পরাটা, অর্থাৎ আমি বলেছিলাম বিবস্বতকে, সে বলেছিল মনুকে, মনু বলেছিল ইক্ষ্বাকুকে, এইভাবে পরম্পরা অনুযায়ী এটি চলে আসছিল। আমাদেরও ঠিক তাই। আমাদের পরম্পরা, সেই সনাতন ধর্মের যে পরম্পরা আছে, সেইটি মাঝে মাঝে যখন একটু গ্লানি এসে যায়, তখন অবতার পুরুষেরা আসেন এবং অবতার পুরুষেরা এসে আবার সেটিকে বলতে থাকেন। ওই মনু ইক্ষ্বাকুকে বলেছিল, তারপরে এভাবে চলতে চলতে মাঝখানেতে একটু গ্লানি এসে গিয়েছিল, অনেকে আর বুঝতে পারেনি বা তার সেরকম ভাবে বলা হয়নি, এমন হয়েছিল। সেই জন্য ভগবান আবার এসে আবার সেটিকে বলে দিচ্ছেন। আমাদেরও ঠাকুর এসেছিলেন সেই সনাতন ধর্মেরই প্রবক্তা। তারপর ঠাকুর আসার পরে তিনিও আবার এইটি যাতে পরম্পরাক্রমে চলে তার জন্য রেখে গেছেন তার পার্শ্বদের, পার্শ্বদ থেকে তার শিষ্যদের, তারপর তার থেকে এইভাবে সংঘ গুরু পরম্পরায় চলে আসছে সেই সনাতন ধর্মেরই তত্ত্ব। তো
তো আমরাও এই সংঘ গুরুদের কাছ থেকে পেয়ে থাকি, সন্ন্যাসীদের কাছ থেকে পেয়ে থাকি এই পরম্পরাগত ভাব। সেই ভাবকে আশ্রয় করি আমরাও এগিয়ে যেতে পারি সেই পরম জায়গায়, চরম সত্যে। তো আজকে আমাদের বিষয় হলো স্বামী প্রভানন্দজিকে যে রূপ দেখিয়াছি। প্রথম কথা হলো মহারাজের সঙ্গে থাকার সৌবাদে সবসময় তাকে দেখেছি ঠিক কথাই, তবে খুব নিজের আপনার বোতল তো সবটা বলা যায় না, এখানে সবটা বলা যায় না। কেননা এটি ঠিক বোঝাতে পারবো কি জানি না, আমাদের কখনো কখনো ঠিক যেন ছেলে আর মায়ের সম্পর্ক, কখনো যেন বাবা আর পুত্রের ছেলে সম্পর্ক, কখনো বা মনে হয় যে দুজন বন্ধু, মানে এই রকম ভাব, খুব কাছের তো, ওই জন্য সবটা বলা যায় না। আর এই সাধুদের বয়সের ব্যাপারটা এমন, আমাদের একটা ফিজিক্যাল এজ থাকে, একটা মেন্টাল এজ থাকে। ফিজিক্যাল এজটা বাড়ছে কিন্তু মেন্টাল এজ আর বাড়ে না। আমরা যখন জয়েন করতে এসেছি, সেই যে বয়সে এসেছি সেই বয়সটাই কন্টিনিউ করছে এখনো পর্যন্ত, সেটাই। হয়তো তার বয়স ফিজিক্যালি তার হয়তো 70 বছর কি 72 বছর কি 50 বছর, কিন্তু তার মধ্যে দেখা যাবে যে সেই 20-30 বছরের ছোকরার মতনই তার স্বভাব, ওইটা আর বাড়ে না। তো সেই জন্য আমাদের এই ব্যাপারগুলো ঠিক এই রকম, ঠিক বলে বোঝানো যাবে না, সবটা বলা যায় না। তবু আমরা যেটুকু যেমন যেমন পাই, অর্থাৎ মহারাজের কাছ থেকে পরম্পরা রূপে কি দেখতে পাই, সেই সম্বন্ধে দু একটি কথা আমাদের বলা। তখন আমি প্রমেয়ানন্দজি মহারাজের সেবক ছিলাম, আর মহারাজ ছিলেন গোলপার্কের সেক্রেটারি। তো মাঝে মাঝেই আসেন, প্রমেয়ানন্দজি মহারাজ প্রভানন্দজি মহারাজকে পরিচয় করিয়ে দিচ্ছেন, বলছে যে এই আমি আশিসকে পেয়েছি, এখন মোটামুটি এই আমার কাজে একটু ও হেল্প করছে, সুবিধা হচ্ছে তাতে। যাক, আমি এখন আর সব পেরে উঠি না তো। মহারাজ আমার দিকে তাকালেন, ও আচ্ছা আচ্ছা। আমিও জানলাম যে ইনি প্রভানন্দজি মহারাজ, উনি থাকেন গোলপার্কে, আগে দেখেছি কিন্তু একটু, গোলপার্কের সেক্রেটারি মহারাজ ইত্যাদি। তারপর থেকে যখনই যেখানে গেছি সেখানে তুই মহারাজ কি ভালো আছে তো, হ্যাঁ মহারাজ, প্রণাম, এইটুকু। এবার যখন মহারাজ যেখানে গেছেন, অনেক অনেক ক্ষেত্রে মহারাজও প্রভানন্দজি মহারাজও গেছেন, কারণ ওরা দুজনে ছিলেন খুব খুব কাছের মানুষ, একজনের সঙ্গে অপরজনের খুব মিল ছিল। তো তখনও আমাকে প্রমেয়ানন্দজি মহারাজ বলতেন যে এই তুমি বরুণ মহারাজকে দেখো, মহারাজকে দেখো। আর মহারাজের কাছে গেলে উনি বলতেন এই তুমি মহারাজকে দেখো, মহারাজকে দেখো, মহারাজকে দেখো। মানে এখানে গেলে উনি বলতেন মহারাজকে দেখো, এখানে উনি বলতেন মহারাজকে দেখো। তো যাই হোক, আমি এই দুজনের মধ্যেই চলতাম এইভাবেই। তো তারপর যখন প্রমেয়ানন্দজি মহারাজের শরীর গেল, তো তখন মহারাজ তোমার জেনারেল সেক্রেটারি, তো মহারাজকে বলে আমি ছুটিতে গেলাম আমরা। তো মহারাজ কোথায় যাবে, তা যেখানেই যাও না কেন মাঝে মাঝে ফোনে একটু খবর দেবে। তো মাঝে মাঝে ফোন করতাম। তো এসেছি, যখন ফিরে এলাম, তারপর একদিন মহারাজ আমাকে ডাকলেন, ডেকে বলছেন যে রামগোপাল মহারাজের সঙ্গে আমার তো খুব বন্ধুত্ব ছিল, খুব কাছের মানুষ, তিনি চলে যাওয়ায় আমিও খুব ব্যথিত। তো আমি মুখ নিচু করে বসে আছি। তারপর উনি বললেন যে তুমি তো রামগোপাল মহারাজের সঙ্গে ছায়ার মতন ছিলে, তো আমি চাই আমার সঙ্গে তুমি থাকবে। তখনও কিন্তু উনি জেনারেল সেক্রেটারি, তখন ভাইস প্রেসিডেন্ট হননি, কিন্তু মোটামুটি সবাই আমরা জানি যে তিনি ভাইস প্রেসিডেন্ট হবেন। সংঘগুরু নিজে যদি কাউকে সেবাধিকার দিতে চান, তাহলে কেউ কি কখনো তা না বলতে পারে? আমি শুধু আমার নিজের যতটুকু ক্ষমতা সেইটুকু কথা বললাম, যে আমি সব তো জানি না মহারাজ, আমি আগে জানতাম যে প্রভানন্দজি মানে তিনি খুব ট্যালেন্টেড, তার ভাষা ভাব ইত্যাদি খুব অনেক উচ্চ ধরনের, সে তো আমি পারি না, আমরা পারবো না, ওইরকম ভাবে হব না, যোগ্য হব কি? তো সেই জন্য মহারাজকে বললাম, মহারাজ আমাদের কিন্তু ভাষা জ্ঞান নেই ভালো, কিছুই জানি না তেমন। সেটা আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। বেশ, এ হয়ে গেল।
তারপরে মহারাজ আমাকে ঢাকাতে নিয়ে গেলেন। তারপরে যখন ভাইস প্রেসিডেন্ট হলেন আবার পুনে গেলেন, সেখানে থাকা হলো। আস্তে আস্তে মহারাজকে এবার দেখছি। প্রথম দিকটা আমাদের কি হয়, একজন মহারাজের কাছে থাকতে থাকতে সেই মহারাজ যেমন, আমরা সবসময় মনে করি পরের জন্য তেমনই হবে, এরকম হয় তো। তো যাই হোক, ওদের মধ্যে কিছুটা মিল ছিল এবং আমি আগে আগে যেহেতু ছিলাম জানতামও কিছুটা কিছুটা। তারপর আস্তে আস্তে আরো হলো। তো তারপরে দেখতাম মহারাজের ডিসিপ্লিন আমরা যেমন প্রমেয়ানন্দজির ক্ষেত্রেও দেখেছি, মহারাজেরও তাই, শেখার মতো। ওই বয়স, স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের থেকে তিনি প্রায় 7 বছরের বড় ছিলেন বয়সে। তো তারপরে তার একটি ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য পায়ে ব্যথা, হাঁটতে ভালো পারেন না, কষ্ট হয়। এই সব নিয়েও তার রুটিন একেবারে প্রত্যেক দিন ঠিক 3:30 উঠে পড়বেন, মন্দিরে যাবেন, 1.5 ঘন্টা কমপক্ষে বসবেন, জপ ধ্যান করে তারপরে এসে ঘরে এসে স্নান করবেন, জামা কাপড়টা নিজেই কাচবেন, কেচে শুধু একটুখানি হালকা করে নিগড়ে রেখে দেন, অন্য একজন শুকুতে দিয়ে দেয়। তারপরে এসে হাঁটতে যাবেন, ওই পায়ের জন্য উনি হাঁটতেনও। তো হাঁটতে যেতেন, 1/2 ঘন্টা হাঁটাহাঁটি করে এসে ঠিক 6:25, 20-25-এর মধ্যে এসে ঘরে ঢুকে পড়বেন। আর তখন আগে যখন মহারাজ ছিলেন, প্রমেয়ানন্দজি ছিলেন, প্রমেয়ানন্দজির পরে মাঝে একটা ঘর গীতানন্দজি মহারাজের ঘর, তার পাশের ঘরটা তিনি থাকতেন। এসে আগেই প্রমেয়ানন্দজি মহারাজকে একবার দেখা করে প্রণাম করে গিয়ে নিজে টিফিন খেতে যেতেন। ঘরে গিয়েই তার কাজ হলো প্রথম 6:30-টার সময় একটা ফোন ডক্টর বক্সিকে। ডক্টর বক্সি এই কিছুদিন আগে সরিয়ে গেল তাঁর, তিনি একজন খুব বড় কার্ডিওলজিস্ট ছিলেন। তো এসেই ওনাকে ফোন করতো, ওনাকে ফোন করে কি কেমন আছেন, ভালো আছেন তো, সব ঠিক আছে, বেশি কথা নয়। ওনার যে বসে গপ্প করা তা নয়, গল্প টল্প কথা হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়া প্রত্যেক দিন। এই যে ফোনটা, একটা ফোন, উনিও ওখানে বসে আছেন কখন বরুণ মহারাজের ফোন আসবে, আর মহারাজের ঠিক 7:30 বাজবে আর সঙ্গে সঙ্গে ফোনটি করা হয়ে গেল। তারপরে টিফিন খেতে বসলেন। খাওয়া দাওয়া তো ওনার পাখির আহার, অল্প করে খান। তো সব খাওয়া হলো, এরপরে বসে পড়লেন পড়াশোনা করতে। যদি আমরা কেউ থাকি, ঠিক আছে তোমরা যাও, আমি একটু লেখাপড়া করব। এই লেখাপড়া করব কথাটা খুব সবসময়তে এই লেখাপড়াই বলতেন, এখন লেখাপড়া করবে। তা বলে বই নিয়ে বসে পড়লেন, বই নিয়ে বসে পড়াশোনা। তারপর আবার যখন ভাইস প্রেসিডেন্ট, তখনকার কথা বলছি, তো প্রণাম আদি আছে, মহারাজ প্রণামে বসতে হবে এখন। ও ঠিক আছে, আমি আসছি। কাজটা শেষ করে নিয়ে ঠিক সময় মতো তিনি প্রণামে বসলেন। কয়েকদিন প্রণামে এরকম থাকার পর বলছে, দেখো তোমাদের এইটা একটি বড়, ভক্ত থাক না থাক এখানে বসে থাকতে হবে আমাকে এরকম ভাবে প্রণামের জন্য, এটি বড় মুশকিলের ব্যাপার, এটি তোমাদের কিছু করা যায় না। আমি বললাম মহারাজ এটাই তো নিয়ম, বসতেই হবে। বেলুড় মঠে ভক্ত আসুক না আসুক, একটুখানি এই সময়টা তোমাদের লেখা আছে, এই সময় থেকে এই সময় প্রণাম হবে, তা আপনাকে বসতে হবে একটু। তো ঠিক আছে। তারপর থেকে উনি কি করতেন, বই ফোন সব নিয়ে এসে পাশে রেখে বসতেন, অর্থাৎ নিয়ে বইটা নিয়ে বসে পড়লেন, বই পড়া চলছে। যত বই আসতো মহারাজের কাছে, যেসব পত্রিকা বা এমনি কোনো বই, একটা বইও তিনি বাদ দিতেন না। প্রত্যেকটি বই তিনি সবটা পড়তেন, এবং শুধু পড়তেনই না, বইটা পড়তেন এবং পড়ার পর যদি কোনো জায়গায় কিছু তার মনে হতো, সেই বইটি যেখান থেকে এসেছে তাকে সেটিকে রিমার্ক করতে ভুলতেন না, সেটা সঙ্গে সঙ্গে ফোন করে, তখনই কোনো কাজ ফেলে রাখার ব্যাপার নাই। যখনই তার মনে হলো সঙ্গে সঙ্গে ফোনটা দাও তো, ফোনটা নিই, ব্যাস তাকে ফোন করে নিয়ে জেনে তাকে বলে দিলেন, ব্যাস নিশ্চিন্ত হবে। তারপরে গিয়ে প্রণাম টনাম যখন সব হয়ে গেল, প্রণামের সময় তো যখন আসে ভক্তরা, খুব একটা গল্প করেছেন কার সঙ্গে আমরা তো জানেন, বসে বসে গল্প করছে পাবেন না। ওই যেটুকু প্রণাম হয়ে গেল, ঠিক আছে তাহলে ব্যাস, তারপরে এমনি যে আবার ওই কাজে শুরু করে বসে গেলেন, পড়াশোনা লেখাপড়া নিয়ে। তারপর সময় মতন আবার খাওয়া দাওয়া ইত্যাদি। দুপুরবেলা ঘুমের ওনার ছিলই না অভ্যাস, দুবেলা একটুখানি শুলেন, তারপরেই আবার বসে পড়তেন পড়াশোনা করতে। ওই পড়ছেন লিখছেন এটা সেটা করছেন।
কোথায় কোনো জায়গায় বলতে হবে হয়তো সেখানে লিখছেন, বা কোনো বই নিয়ে প্রেমানন্দজি মহারাজের বইয়ের কথা তিনি তখন শুরু করেছিলেন, ইত্যাদি এইসবগুলো চলছে। মিউজিয়াম নিয়ে চলছে, তা না হলে কোনো কাজ নিয়ে আছেনি। ঠিক একদম আবার ঠিক সন্ধ্যেবেলার সময় তার আবার যেখানে যেমন যেমন রুটিন আছে, সন্ধ্যেবেলাতে ঠাকুর প্রণাম করতে যাওয়া, পিসির মাঝে কাছে যাওয়া, এসে আবার একটু জপ ধ্যান করা, তারপরে আবার একটু লেখাপড়া করা, আমাদের পাঠ থাকতো পাঠ করা, তারপর সময় মতন খাওয়া দাওয়া এবং তারপর শুতে যাওয়া। প্রত্যেকটি কাজ একদম ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক কাজটি করে যাওয়া। খাওয়া দাওয়ার ব্যাপারেও ঠিক তাই, যতটুকু তিনি খান ওর থেকে বাড়ানো যাবে না। হয়তো মহারাজ বলল, মহারাজ এটা একটুখানি, বা আজকে ভালো আম এসেছে, আমটা একটু এটা খান, এটা ভালো লাগবে। ঠিক আছে, তাহলে তুমি এইটা তুলে নাও। মানে আমটা যদি খেতে হয় তাহলে আপেলটা তুলতে হবে, মানে ওই পরিমাণ বাড়ানো যাবে না, ওই ঠিক একদম ওইটুকু। তো এইরকম ভাবে মহারাজ চলতো। তো মহারাজের প্রথম দিকে আমি তখন সেবায় ছিলাম, তো মহারাজ আমাকে বলতেন যে দেখো তুমি সেবাটাকে বাদ দিও না, জানো অন্য অন্য অফিসিয়াল কাজ যা আছে সেগুলো করবে, কিন্তু এটাকেও ধরো, এটাকেও ধরে রেখো। হ্যাঁ মহারাজ। ওষুধপত্র যা দেবার সব তখন দিতে হতো, এরকম ভাবে চলতো। এইভাবে দেখেছি তার সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা একেবারে ঠিক ঠিক প্রত্যেক দিন। যদি শরীর একটু অসুস্থ, ভালো না লাগে এমনও হয়, তবুও তিনি যাবেন মন্দিরে, মন্দিরে যেতেই হবে। উনি বলতেন যে আমাদের ঠাকুরমা হচ্ছেন জীবন্ত দেবতা, আমাদের জীবন্ত দেবতা, তার নামে সংঘ, তার নামে এবং তার দ্বারা তৈরি সংঘ, সেখানেতে ঠাকুরমা জীবন্ত, তিনি সব সময় দেখছেন শুনছেন। বলতেন তা নিজে করতেনও ঠিক তাই, প্রত্যেকটা কাজে তাই। যখন দীক্ষা শুরু হয়েছে, তার দীক্ষার সময়তে মহারাজকে, আর আমাদের ট্র্যাডিশন কোনোটা নিজে, উনি তো নিজে অনেক কিছু জানেন, অনেক কিছু পড়াশোনা তার বিরাট ব্যাপার, তবু কখনো নিজের সিদ্ধান্ত নিজে যা মনে করবে সেটাই করবেন এমন নয়। তিনি সঙ্গে সঙ্গে কোনো একটা বিষয় কিছু হলি, আচ্ছা রামগোপাল মহারাজ কি করতেন, ভূতেশানন্দজি মহারাজ কি করতেন, রঙ্গনাথ মহারাজ কি করতেন, সব সকলেরটা জেনে নিয়ে তারপর নিজে সেটা ডিসিশন দেবেন। অর্থাৎ আমাদের সংঘের পরম্পরা কি সেই অনুযায়ী, সংঘের পরম্পরার প্রতি শ্রদ্ধা, অদ্ভুত জিনিস দেখেছি এটি। প্রত্যেকটি ক্ষেত্রে মহারাজের নিজে ইচ্ছা মতন করতে পারতেন। তিনি নিজেই যখন নির্বাণানন্দজি মহারাজ যখন দীক্ষা দিতে শুরু নেন, তো ওনার একটা বই করা হয়েছিল, সেই বইটি প্রভানন্দজি মহারাজ ওনাকে হেল্প করেছিলেন। নির্বাণানন্দজি মহারাজ খুব ভালোবাসতেন মহারাজকে। তো মহারাজ সত্ত্বেও তিনি জানেন, অনেক কিছুই জানেন এই সবই। তারপর তিনি যেহেতু জেনারেল সেক্রেটারি ছিলেন, এই সবকিছুই জানেন, তবুও যখন মহারাজের বই হবে বা ইত্যাদি সমস্ত বিরজানন্দজি মহারাজ থেকে শুরু করে প্রত্যেককার বই সবগুলো জয় করতে হবে, ওগুলোকে নিয়ে এসে সবগুলোকে একসঙ্গে দেখে টেকে নিয়ে নিজে ড্রাফট করলেন, এই তুমি এরম করো। এরপর নিয়ে এসে আবার তিনি সেগুলোকে কেটে ছেটে ইত্যাদি করে সবকিছু ঠিক করলেন। এইভাবে অর্থাৎ যেমনটি আমাদের পরম্পরা আছে ঠিক সেই পরম্পরা অনুযায়ী হতে হবে। তা আমি একদিন বললাম মহারাজকে, মহারাজ যখন দীক্ষার পর অনেক সময় মন্দিরে দীক্ষা হয়, তা মন্দিরে দীক্ষার সময় আমরা দেখেছি যে সাধারণত গুরুরা মন্দিরেই প্রণাম নেন। যারা দীক্ষা পেল নতুন, তাদের প্রণাম হয়তো গুরু প্রণাম, সেটা মন্দিরেই হতো। তা মহারাজ বললাম, মহারাজ প্রণাম তো মন্দিরেই হবে। না কেন? মহারাজ মন্দির তো সাধারণত হয়। রামগোপাল মহারাজ কি করতেন? মহারাজ রামগোপাল মহারাজ মন্দিরেই নিতেন। না তুমি মন্দিরে প্রণাম নেওয়া যাবে না, ওটা তুমি অন্য জায়গায় ব্যবস্থা করো। এই শুধুমাত্র যে অন্যজন নেয় বলে আমাকে নিতে হবে তাও নয়, আবার এখানে আবার নিজের বিচারটাও আছে, নিজের বিচার বুদ্ধিও আছে। তা তখন আমরা মন্দিরের বাইরে একটা জায়গায় গুরু প্রণামের ব্যবস্থা করতাম। মনে সাধারণভাবে প্রশ্ন জাগে যে তাহলে মহারাজ তো এখানে কই, সবাই তো নেয়, এটা তো আর উনি করছেন না এরকম ভাব। আমি পরে আরেকদিন বলেছি যে মহারাজ এই মন্দিরে যদি না হয় প্রণামটা, তাহলে অনেকটা আবার দূরে যেতে হবে, তো ওদেরও আবার সব গিয়ে অত দূরে গিয়ে প্রণামটা হবে, তো মন্দিরে কি ব্যবস্থা করা যায়, করব। দিয়ে তখন আমাকে বুঝতে পেরেছে যে আমার এটা ঠিক হচ্ছে না। আমি আচ্ছা তোমাকে যদি মন্দিরে কেউ প্রণাম করতে যায় তুমি প্রণাম দেবে? না মহারাজ। তাহলে আমাকে নিতে বলছো কেন? আমি ঠিক আছে মহারাজ, তাই হবে। তাহলে তখন আবার আমরা আর তারপর থেকে আর কোনোদিন বলিনি। তো মহারাজের জন্য আমরা বাইরেই প্রণামের ব্যবস্থা করতাম। অর্থাৎ তিনি এইটি বোঝাতে চাইলেন যে আমি এখনো পর্যন্ত নিজেকে গুরু বলে মনে করি না।
গুরু যদি হয় সে ঠিক আছে, গুরু ভাব নিয়ে থাকলে তাকে প্রণাম করলো। আমি এখনো সেই বোধ আমার আসেনি। আমি ঠাকুরের যন্ত্র। একদিন কথা বলেছিলেন, তিনি দীক্ষার্থীদেরও অনেক সময় বলতেন। উনি এসেই ঠাকুরকে একটা অর্ঘ্য দিলেন, দিয়ে তারপরে গিয়ে আবার দীক্ষা টিক্ষা হয়ে যাওয়ার পর আবার ঠাকুরকে অর্ঘ্য দিতেন, দিয়ে তারপরে ঘরে যেতেন। দুবার করে অর্ঘ্য দিতেন। তো উনি নিজেই বলছেন যে আমি প্রথমে থেকে ঠাকুরকে মাকে অর্ঘ্য দিলাম, তাকে বলে এলাম যে তোমার কাজ এই, তুমি যা করাবার করো, আমি কিছু জানি না। তারপর সবকিছু হয়ে যাবার পর আবার গিয়ে অর্ঘ্য দিয়ে বললাম এই এই সব এরা দীক্ষা পেলো, তুমি যা যা করালে দায়িত্বই হলো, এদের সকলের ভার তুমি নাও। মহারাজ অনেককে দীক্ষার সময়তেও বলতেন এটা, যে আমি বলে এলাম বা এরকম ভাব, অর্থাৎ তাদের ভার নাও। এনারা কেউই নিজেদেরকে আমি কিছু করলাম বা আমি গুরু, এই ভাব তাদের মধ্যে কখনোই ছিল না, মহারাজের মধ্যেও ছিল না, আমাদের কারোরই নেই। ঠাকুরই সব, তিনি গুরু, তিনি ইষ্ট, এই এই যে বোধ। তো তারপর এরকম ভাব চলে। মাঝে মাঝে মহারাজকে যখন ভক্তরা এসে বিভিন্ন রকম প্রশ্ন করে, তা মহারাজ আমাকে একদিন জিজ্ঞেস করছে, তখন দীক্ষাটা তখন শুরু হয়নি, তখন পুনেতে আছি আমরা। তা মহারাজ জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি তো রামগোপাল মহারাজের সঙ্গে ছিলে, আচ্ছা এই যে দীক্ষা টিক্ষা হবে, তা দীক্ষা টিক্ষা আমাদের কাছে দীক্ষা লোকে নেবে কেন? আমি বলছি না মহারাজ, ও তো নেবেই, সবাই অনেকেই যারা জানে তারা তো দীক্ষা নেওয়ার জন্য বসেই আছে, নেবেই তো। আচ্ছা দীক্ষা নেওয়ার পর তারপর কি হবে? তারপর মহারাজ তারা এবার যেমন যেমন বলবেন তেমন তেমন করবে, জপ ধ্যান করবে, মানে বাচ্চাদের মতন একেবারে। সেই জেনারেল সেক্রেটারি যিনি তখন সেই সময় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে এতগুলো সেন্টারে যিনি সাধারণ সম্পাদক ছিলেন, যিনি শুধু তাই নয়, কত কম বয়স থেকেই তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, 22 বছর প্রায়। হিরণময়ানন্দজি মহারাজ তখন ছিলেন জেনারেল সেক্রেটারি, আর স্বামী আত্মস্থানন্দজি, স্বামী গীতানন্দজি, স্বামী প্রভানন্দজি, স্বামী গহনানন্দজি, এই চারজন ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। তো এই সময় থেকে করে আসছেন অ্যাডমিনিস্ট্রেশনে, এত দিন ধরে এরকম ভাবে থেকেছেন। এবং যখন উনি জিএস হন তার আগে সব সাধুদের মুখে এবার খুব কড়া, মহারাজ এবার যদি জিজ্ঞেস হন না খুব কড়া হবে, একবারে এদিক ওদিক কিচ্ছু করা যাবে না, একবারে খুব কড়া। তা সবাই ভয় পায় এরকম ভাবে একজন ব্যক্তি। তিনি দেখুন কিরকম বাচ্চার মতন, কত সরল। এই যে সাধু, তিনি এত বড় একটা ইতে থাকতে পারেন, কিন্তু তার মধ্যে যে সাধু ভাব, অর্থাৎ এত সরল, এত সাধারণ। আর আমি তো দুদিনের ছেলে, আমি তো তখন দুদিনের ছেলে, আমাকে এরকম ভাবে উনি জিজ্ঞেস করছেন, বলছেন। প্রত্যেককে তার সম্মান দেওয়া, তার নিজেকে কখনো বড় করা বা অন্যকে তার বদলে ছোট করা, এই ভাব তার নেই, নেই, কখনো দেখিনি আমরা। তো মহারাজ ছিলেন এইরকম ভাব। তো আমি বললাম যে হ্যাঁ মহারাজ, ও দেখবেন সব ঠিক ঠিক হয়ে যাবে। তো আচ্ছা, এই যে দীক্ষা টিক্ষা নেওয়ার পর সব লোকে যদি কিছু প্রশ্ন করে তারপর কি হবে? আমি বললাম মা, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে কি প্রশ্ন করবে, কি উত্তর দেবো? আমি বলছি মহারাজ এগুলো সব দেখবেন ঠিক ঠিক, আপনারা তখন দেখলে বুঝতে পারবেন, সব হবে, কোনো অসুবিধা হবে না, কারোরই হয় না। আচ্ছা, তো এরকম আমাকে এই গল্প বলতে না, তোমরা কি কি করতে মহারাজের সময়, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা বললাম যে মহারাজ, আমাদের মহারাজ যখন দীক্ষা দিতেন এইভাবে এইভাবে দিতেন। প্রমেয়ানন্দজি মহারাজ সময় কি হতো বললাম। তারপর উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে এই ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবে। আমি বললাম আচ্ছা মহারাজ। তারপরে একদিন দুদিন গেছে, কয়েকদিন যাওয়ার পর আমাকে বলছে আচ্ছা তুমি কি বললে? আমি বললাম মহারাজ এই, আমি আগে লেখা দেখিয়ে নিয়েছিলাম একটা করে, যে এরকম এরকম বলবো এই এই এই। তারপরে আচ্ছা তুমি একবার আমাকে শোনাও, তুমি কি বললে। তারপর আমি বললাম, শোনালাম, এবং একটা লেখাও তাকে মহারাজকে দিয়ে দিলাম। মহারাজ বললেন হ্যাঁ ঠিক আছে। দিয়ে তারপর মহারাজ আবার এরকম, আমি বললেও মহারাজ তারপরেও কিছু কিছু জিনিস মহারাজ আবার বলে দিতেন। হুম। তো এইভাবে দীক্ষা অনুষ্ঠান শুরু হলো, এরকম চলছে। প্রত্যেকটি ক্ষেত্রে মহারাজের খুব ডিপেন্ড করতেন। তো মহারাজের এই নিয়মানুবর্তিতা, তারপরে ছিল একাগ্রতা, অদ্ভুত একাগ্রতা। আমরা তো পড়েছি বা এরকম ভাবে শুনেছি স্বামীজির একাগ্রতার কথা, যে স্বামীজি এরকম এমন একাগ্র ছিলেন, এবং পড়তেন যখন তখন এক একখানা পাতা উল্টে উল্টে পড়ে যেতেন। এটা তো আমরা দেখেছি, আমরা দেখিনি, শুনেছি মাত্র। মনে মনে প্রশ্ন ওঠে যে এরকম কি হয়, কি করে করে, এ তো সাংঘাতিক ব্যাপার, এরকম ভাব মনে হতো। তো মহারাজকে যখন দেখি, মহারাজ যখন পড়ছেন, তো মহারাজ তো প্রচুর বই পড়তেন,
তো একদিন গেছি, মহারাজ তখন পড়ছেন। আমি আস্তে আস্তে দরজাটা খুব আস্তে করে খুলে ঢুকেছি। মহারাজ, মহারাজ বলে আমাকে ডাকছি, একটু আস্তে আস্তেই ডাকছি। মহারাজ তখন পড়ছেন। মহারাজের পড়ার ধরন কি ছিল, মহারাজ নিয়ে এই আঙুল আমরা কি করি এরকম করে লাইন লাইন একটা আঙুল দিতে পড়ি, তো উনি লাইন দিয়ে দেন এরকম ভাবে না, এরকম ভাবে খুঁজছেন, এরকম ভাবে পড়ছেন, একটা একটা করে পড়ছেন, আর চোখ তাকিয়ে আছে মানে কি একবার যেন মনে হচ্ছে গিলে খাচ্ছেন এরকম করে একবার। তো আমি ডাকলাম, কোনো সাড়া শব্দই নাই। দুবার হয়ে গেল, তারপরে তিনবার এবার বোধহয় একটু জোরেই দেখেছিলাম, খুব দরকার ছিল। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তুমি এক কাজ করো, একটুখানি পরে এসো, আমি এটা শেষ করে ডাকছি। ওইটা শেষ করে ফেললেন, তারপর আমাকে ডাকলেন, গেলাম। তারপর কথাটা শুনে উনি বললেন যে আগে আগে আমাকে ডাকলে না কেন? আমি বললাম, "আমি আগে এসেছিলাম।" ও তুমি এসেছিলে বুঝি? ও আচ্ছা, বুঝতে পারিনি আমি। এরকম একাগ্রতা। যখন জব করতে বসতেন, আমরা ভাবতাম মহারাজ তো এরকম বাবু হয়ে পা মুড়ে একবার সোজা হয়ে এরকম করতে বসছেন না, এমনি সাধারণ ভাবে বসে আছেন। তো কি জানি কিরকম ভাবে জব করেন মহারাজ একদিন। তো মহারাজ যখন জব করতে বসেন, তো আমি এরকম ঘরে গেছি, কৌতূহল দেখা। তো এমনি সাধারণ বসে আছেন, কিন্তু এমন ভাব একটু বেঁকাবেকি নেই, শরীর একটু নড়ছেও না বা চোখের পলক পড়ছে না, একবারে চুপ, একবার নিস্তব্ধ। পরবর্তীকালে এমন হয়েছে, ওনার শরীর অসুস্থ, বিছানাতেই বসে আছেন পা ঝুলিয়ে। আমাদের বললেন যে দুপুরবেলা, আমাদের বললেন যে যাও তোমরা যাও, আমি একটু হরিনাম করি। ওই জব করা মানে হরিনাম করা। উনি বলছে একটু হরিনাম করবো, তোমরা যাও। তো এখন সে হরিনাম করতে বসবেন, আমাদের ভয়। আমার ভয় হচ্ছে কি জানি বিছানার উপর এরকম বসে পা ঝুলে বসে আছেন, আর মহারাজ তখন শরীরটা ভালো যাচ্ছে না, যদি পড়ে যান তাহলে সর্বনাশ হয়ে যাবে, কিছুতেই যেতে পারছি না। অথচ মহারাজ বলে দিয়েছেন যেতেও হবে, দোনোমনা একটা টানে পড়েছি। তো দরজাটাকে একটুখানি ফাঁকা রেখে দিয়েছি যাতে দেখা যায় বাইরে থেকে, আর আমি বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে আছি, ওই মহারাজ দিয়ে তাকিয়ে, যে যদি কিছু গন্ডগোল হয়ে যায়, যদি পড়ে যায় কোনো কারণে, যদি দুপুরবেলা তো উনি তো ঘুমাচ্ছেন না, ঘুমানোর অভ্যাস নেইও, তখন রাত্রেও ভালো ঘুম হতো না। তো দেখি মহারাজ চুপচাপ সে বসে আছেন, একভাবে বসে আছেন। তো 1 ঘন্টা 10 মিনিট মতন প্রায় তিনি বসেই রইলেন একভাবে। কি করছেন ভিতরে সেটা পরের কথা, তিনি তো একবার এই যদি মনটা ওইখানে একাগ্র না হয়ে থাকে তাহলে বাইরে থেকে বোঝা যেত। একবারে কোনো রকম নড়াচড়া নেই, কোনো আর কোনো কিচ্ছু নেই, চুপচাপ একভাবে ওই যেমনটি বসছিলেন ঠিক তেমনটি একভাবে। বুঝলাম যে এই যে এইরকম ভাব এই বয়সেতে, তখন তো তার 8-এর কোটায় বয়স, এইরকম ভাব এত একাগ্রতার সঙ্গে জপ ধ্যান মানে হঠাৎ করে নয়, কত দিনের অভ্যাস। যেমন তার পড়াশোনা একাগ্রতা, তেমন এই জপ ধ্যানেতেও একাগ্রতা। যখন যে জিনিসটা চিন্তা করতেন সেটিতেও তাই। অদ্ভুত রকমের যেসব প্রশ্নগুলো আমাদের কোনোদিন ভাবতেই পারি না, মহারাজের সেই সব প্রশ্নগুলো ওঠে। কোথা থেকে যে বার করেন অদ্ভুত, আমরা বুঝতে পারতাম না। এই কথামৃত আমরা তো এমনি পড়ে যাই, মহারাজের কথামৃত পড়তে পড়তে কিরকম প্রশ্ন এত, যে মাস্টার মশাই এলেন, ঠাকুরের কাছে এলেন, এত তারিখে এলেন, এসে বললেন যেন সুখদেব বসে এ করছেন বর্ণনা দিচ্ছেন। তারপরে এত তার ভালো লাগলো, সবকিছু হলো, পরবর্তীকালে কিছুদিন পরই ভুলে গেলেন যে কোন দিন এসেছিলেন তিনি। এটা কি করে হলো? যাব বাবা, তাই তো, আমি তো কোনদিন ভাবিনি। তো তারপরে উনি বললেন যে আমি ফেব্রুয়ারি মাস এসেছিলাম। আবার কিছুদিন পর তখন আবার মনে হয়েছে কি, তখন আবার বলছেন যে পরে এডিশনেতে ওটা না, ওটা মার্চে এসেছিলাম। এটা কি করে হলো? মানে মহারাজের এত অদ্ভুত রকম তার এই দৃষ্টি, এই যে রিসার্চ মাইন্ড, তো প্রত্যেকটা জিনিসে এত খুঁটিনাটি আমাদের মাথাতেই আসবে না, কিরকম ভাবে চিন্তাগুলো কোত্থেকে যে আসে এগুলো আমরা চিন্তাই করতে পারতাম না। মহারাজ ছিল এইরকম ভাব। একটা কথা বললেই, একদিন তখন মহারাজের শরীরটা খুব খারাপ, তো আমরা মহারাজের সেই ঘুমটুম আসছে না, মাঝে একটু যাতে একটা স্ট্রোক মতো হয়ে গিয়েছিল, তো মহারাজকে আমরা একটু ইয়ে করার জন্য রামায়ণ দেখাতাম। রামায়ণটা খুলে একটা ইয়েতে কম্পিউটারেতে রামায়ণ দেখাচ্ছি,
মাছ তখন এমনিতেই স্ট্রোক হয়ে গেছে, একটা সেরিব্রাল স্ট্রোক হয়ে যাওয়ার পরে তখন তেমনি অনেকটাই ডিসওরিয়েন্টেশন মতো একটু একটু হয়ে গেছিল কিছুদিনের জন্য, এরকম অবস্থা। তো উনি দেখছেন, তারপরে বলছেন আচ্ছা বেরিয়েছে তো রাম লক্ষ্মণ অনেক দিন বাড়ি থেকে, কিন্তু তারপরেও প্রত্যেকদিন দাড়ি কামায় কি করে? তাই তো, এটা তো আমরা চিন্তা করিনি। বলছে সব সময় দেখছি কিনা যে সেভ করা রয়েছে, দাড়িটা কামায় কি করে? এইরকম প্রত্যেক বিষয়েতেই তার এরকম প্রত্যেকটি চিন্তা, তখন এরকম অবস্থা। হ্যাঁ, অথচ দেখুন ঠিক তার ওই ঠিক একবারে পিন পয়েন্টেড এই চিন্তাগুলো। মন একাগ্র না হলে এগুলো হয় না। প্রচন্ড মন ছিল তার একাগ্র। তারপরে আমরা দেখি পড়ি এই যে উপনিষদের বাণী, আমাদের বেদের উপনিষদের বাণী হচ্ছে কিনা ভয়হীন, ভয় শূন্যতা। তো মহারাজের ঠিক তাই, কখনো কোনোদিন ভয় বলে কি জিনিস জানতেন না। আমরা শুনেছি এই যে রামবাগান বলে এখানে জায়গা, যেখানেতে আগে ছিল পুরো ডাকাতদের এলাকা, পুলিশ যেতে যেখানে ভয় করতো, সব মদ মাতালে লোক, আর তারা ডাকাতি করে সেখানেতে কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, পুলিশ পর্যন্ত যেতে পারতো না ভয়ে। তাদের ইচ্ছা হয়েছে যে তাদেরকে ঠিক করতে হবে, অর্থাৎ তাদের শিক্ষা দিতে হবে। স্বামীজি বলেছেন শিক্ষাই একমাত্র উপায়, কিন্তু শিক্ষা দিতে হবে। সেই জন্য তিনি এবং তার সঙ্গে সহযোগী কাউকে নিয়ে তিনি ঠিক করছেন সেখানে গিয়ে শিক্ষা দেবেন, বয়স্ক শিক্ষা, যারা বয়স্ক হয়েছে তাদেরকে। তো সেই শিক্ষা দিতে গিয়ে সেখানেতে এইসব কাজ করতে গিয়ে একজন এসে তো তার পিছনেতে বড় একটা লোহার রড নিয়ে মারতে এসছে। অনেকে বারণ করেছে, দেখো ওখানে যেও না, ওরা জানো না, ওরা সব মদ মাতালে লোক, ওদের খুব বাজে ক্যারেক্টার, খুব বাজে অবস্থা, খুব খারাপ, ওখানে বিপদ হতে পারে যে কোনো মুহূর্তে। ঠিক আছে, যা হবে হবে, তো কি আছে, আমরা তো সব ত্যাগ করেই এসেছি, আবার জীবনের জন্য অত ভাবনা কি? এইভাবে গেছেন। বলছেন পিছন দিক থেকে একজন বড় একটা রড নিয়ে তাকে মাথায় মেরে ফেলবে, সেদিনকে মারতে এসেছে, অন্য একজন লোক এসে তাকে সরিয়ে দিয়ে বেঁচে গেলেন। তাই এরকম কোনো ভয় কোনোদিন কিচ্ছুতে করেননি। কোথায় যে এই কোন এক জায়গায় গেছে ট্রেন পাবো কিনা তার জন্য আগে থেকে কাজ না সেরেই চলে যেতে হবে, বা এরকম কখনো না। জীবনে কোনোদিন কোনো কাজে ভয় নেই। আর স্মৃতিশক্তি ছিল অদ্ভুত, মেধা আমরা পড়েছি যে স্মৃতিশক্তি এরকম ভাব হয়, তো মহারাজের ছিল এরকম ভাব। গেছেন প্রভু মহারাজের সঙ্গে, প্রভু মহারাজকে খুব ভালোবাসতেন। মহারাজকে সেই সময়তে প্রত্যেকেই ভীষণ ভালোবাসেন, তার ট্যালেন্ট ছিল বলে। তার ট্যালেন্ট ছিল, তার প্রত্যেকটা জিনিসে একদম খুঁটিনাটি বিচার এইসব দেখে প্রত্যেকেই তাকে ভালোবাসতেন। প্রেমেশানন্দজি মহারাজ একবার আরেকজন সাধুকে পরিচয় করিয়ে দিচ্ছেন, সেখানে লিখে দিচ্ছেন এক অনাবিষ্কৃত বোম পাঠালাম। তার মানে কিরকম ভাব মহারাজ ছিলেন। প্রেমেশানন্দজি মহারাজ তিনি মহারাজকে পরিচয় করে লিখে পাঠাচ্ছেন একজনের কাছে এক অনাবিষ্কৃত বোম, মানে কিরকম ভাব ছিলেন তিনি। তো সবাই ভালোবাসতেন মহারাজকে, প্রেমেশানন্দজি, শঙ্করানন্দজি, প্রভু মহারাজ অর্থাৎ বীরেশ্বরানন্দজি, ততুলানন্দজি, সেই সময় শান্তানন্দজি, প্রত্যেকে খুব ভালোবাসতেন। তো প্রভু মহারাজকে মাঝে মাঝে নিয়ে যেতেন যেখানে যেতেন। তা প্রভু মহারাজ গেছেন কোথাও সাউথে কোনো একটি সেন্টারে গেছেন, সেখানে গিয়ে লেকচার টেকচার হলো মহারাজের, প্রভু মহারাজ লেকচার দিয়েছেন, আর মহারাজ তখন জুনিয়র। তা হয়ে যাওয়ার পর সেই সেন্টারে তারা যিনি অধ্যক্ষ তিনি এসে বলেছেন যে মহারাজ আপনার ওই লেখাটা একটু দেবেন, আমরা পত্রিকায় ছাপাবো, যেটা বললেন আর কি, তার লেখা একটা আমরা ছাপাবো। তো মহারাজ বলছেন ও আমি তো কোনো লেখা টেখা আনিনি, তাহলে কি হবে? তখন আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওই প্রভানন্দকে ডাকো। তো ডেকেছে, দিয়ে মহারাজ বলছেন বলুন, আমি এই দেখো না, আমি তো বলার পর এখন বলছে যে লেখা দিতে, আমার এখন লেখা টেখার তো সময়ও নেই, আর লিখতে পারবো না, আর আমি তো লিখে নিয়ে আসিনি। তুমি তো শুনেছো ওই দু এক কথা যা বললাম, ওই দু এক কথা একটু লিখে দাও তো। মহারাজকে বলেছেন, মহারাজের ইংরেজি খুব ভালো তো,
তো প্রভানন্দজি মহারাজকে একটা পাতা জোগাড় টোগাড় করে নিয়ে মহারাজ বসে 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 লিখলেন। লিখে নিয়ে বললেন যে মহারাজের কাছে নিয়ে এসছেন, প্রভু মহারাজের কাছে। বলে মহারাজ এটা দেখে নিন একটু ঠিক আছে কিনা। তো প্রভু মহারাজ দেখে বললেন যে তুমি কি নোট রাখছিলে নাকি? বলে না, মহারাজ যা যা কোটেশন অ্যাপ্লাই করেছেন সেগুলো পর্যন্ত দিয়ে দিয়েছেন। না, অদ্ভুত রকমের স্মৃতিশক্তি। যেমনটি যেমনটি মহারাজ বলেছেন ঠিক তেমনটি তেমনটি লিখে মহারাজের হাতে ধরিয়ে দিয়েছে। তো মহারাজ আবার সেটা তাকে দিলেন। এইরকম ভাবে স্মৃতিশক্তি আমরা নিজেরা তো ওইটা দেখিনি, কিন্তু আমরা যেটা দেখেছি অনেক মহারাজের ছাত্ররা এসেছেন। নরেন্দ্রপুরের স্টুডেন্ট, নরেন্দ্রপুরে যখন মহারাজ তখন হেডমাস্টার ছিলেন, সে তো একবারে গোড়ার দিকের কথা। তো সেই সময়কার ছাত্ররা অনেকে মাঝে মাঝে আসছেন, তারা সব বয়স হয়ে গেছে, কার চুল পেকে গেছে সব, বা এরকম ভাব রিটায়ার্ড এরকম ভাব সব অনেকেই। তো তারা যখন আসতেন এসে মহারাজ চিনতে পারছেন? হুম। ভালো করে দেখে কেন পারবো না? মানে কে বলুন তো? বলে নাম বলে দিলেন, শুধু নাম নয় কি দুষ্টুমি করতো সেই দুষ্টুমিটাও বলে দিল। তারা সব একবারে খুব আনন্দ যে ও আপনি এখনো বরুণদা আমাদের মনে রেখেছেন। নরেন্দ্রপুরের স্টুডেন্টরা দাদা বলে থাকে তো। তো আমরা দেখে অবাক হতাম যে বাবা, মহারাজ সেই সাধু জীবনের প্রথম সময়েতে, সেই সময়েতে এদের ঘরে পড়িয়েছেন বা এদের সঙ্গ পেয়েছিল এরা। সেই সময়ে কে কি দুষ্টুমি করেছিল বা কে কি তার বিশেষ কিছু গুণ সেটি পর্যন্ত মনে রেখে দিয়েছে। নাম তো আছেই মনে, আবার এটাও মনে রেখে দিয়েছে। যখন ফোন করতো, বরুণদা আমি অমুক বলছি, হ্যাঁ বুঝতে পারছি, কেমন আছো, অমুক তমুক কথা বলতেন, মানে সঙ্গে সঙ্গে ধরে নিতেন। এইটা আমরা দেখেছি, কি অদ্ভুত স্মৃতিশক্তি। এবং তারপরে যখন পড়াশোনার ব্যাপারে তো ঠিক তাই। কোনো একজন এসেছে, সে একটা পিএইচডি করছে, রিসার্চ ওয়ার্ক, মহারাজ খুব পছন্দ করতেন, যারা এরকম বেশি হায়ার এডুকেশন করতেন তাদের খুব পছন্দ করতেন। তো কথা বলতে বলতে সে বললো যে মহারাজ আমার এই সাবজেক্টটা এমন চয়েস করে ফেলেছি যে আমার বোধহয় আর এগোনো সম্ভব নয়, আমাকে তাকে ছাড়তে হবে, আমাকে আবার সাবজেক্ট চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করবে কেন? না মা, যে এই সাবজেক্টের উপর কোনো ম্যাটার সেরকম ভাব নেই, আমি কাজ করতে পারছি না। তুমি পড়েছো দেখেছো? মা, পাচ্ছি না তো কিছু আর। ওই বই পড়েছো? হ্যাঁ। কি কি পড়েছো বলো দেখি? মহারাজের সাবজেক্ট কিন্তু নয়, মহারাজের এই সম্বন্ধে কোনো সাবজেক্টই নয়। তো তারপর সে অনেক কথা বলল। হুম। মহারাজ একটু চিন্তা শুনলেন সব। শোনার পর বলছেন যে আচ্ছা তুমি অমুক রাইটারের এই বইটা পড়েছিলে? আমরা কিন্তু মনে নেই, আমার মনে নেই। তিনি ঠিক ঠিক মনে রেখে দিয়েছে তিনি। এই রাইটারের এই বইটা পড়েছো কি? যে, না মহারাজ। দেখো একটাই কপি আছে, ন্যাশনাল লাইব্রেরিতে যাও, ন্যাশনাল লাইব্রেরি পাবে, আর কোথাও পাবে না। তুমি এইটা পেয়ে অনেক তুমি ম্যাটার পেয়ে যাবে। বলে তাকে তিনি বলে দিলেন। আমরা ভাবি যে বাহ বাহ, এ মানুষ এরকম হতে পারে। ওনার সাবজেক্টই নয় এটি, তবু তিনি সেটি সম্বন্ধে জানেন, কোথায় আছে বইটি সে বইটাও জানেন, কি আছে না আছে সেটাও তার মনে আছে। তখন তার অত বয়স, এইরকম ভাব তার স্মৃতিশক্তি ছিল, অদ্ভুত স্মৃতিশক্তি। আর তার ছিল অপরিগ্রহ। আমাদের কি অনেক সময় কেউ দিতে চাইছে, আচ্ছা ঠিক আছে দিন, নিলাম, দরকার না থাকলেও নিলাম, হ্যাঁ ও আমার দুঃখ পাবে, ঠিক আছে নিলাম। মহারাজের কিন্তু তা নয়, আমার যতটুকু দরকার ততটুকু, এর বেশি আমি নিতে পারবো না। একজন ভক্ত, তিনি খুবই ভক্ত মানুষ, অনেকেই সব দেন ট্যান এরম করেন। তো মহারাজকে এসে বলছে মহারাজ আপনার জন্য আপনি একটা জুতো দিতে চাই, আপনি এইসব জুতো পরেন? মহারাজ এমনি অতি সাধারণ জুতো পরতেন, সাধারণ এমনি চপ্পল পরতেন। তো বলছে আমি এটা ঠিক আপনার ভালো নয়, আমি একটা ভালো সুন্দর জুতো দেব, সেটি একদম নরম হবে, আর আপনার পায়ে কোনো রকম অসুবিধা হবে না, ওটা খুব ভালো লাগবে। আমি জুতো, মহারাজ বললেন, না না আমার জুতো আছে, আমার জুতো একটা ছেলে দেয়, সে জানে, হ্যাঁ আমার পায়ের একটু সমস্যা আছে তো, মানে মহারাজের দুটো পায়ের একটু মাপের একটু সমস্যা ছিল, একটু ছোট বড় ছিল। তো সে তো কথা শুনবে না, অন্য যেমন যেমন হয় না অনেক সময় ভক্তেরা। তো সে তখন একদিন মহারাজ গোলপার্কে আছে, তো ডেকে উনি এসেছেন, একবারে জুতোর দোকানের লোককে নিয়ে গাদা জুতো নিয়ে এসে হাজির, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের জুতো চেয়েছিল, মহারাজ দেয়নি। আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম আমি দিতে পারবো না, মহারাজ যদি বলেন তাহলে ঠিক আছে। তারপরে উনি নিজেই সবকিছু নিয়ে চলে এসেছেন। এসে আমি বললাম আজকে মহারাজ উনি ভক্ত উনি এসেছেন এখন দেখা করবেন বলে। কেন? এখন? আচ্ছা ঠিক আছে বসতে বলো, আমি আসছি।
মহারাজকে নিয়ে এসে ভিজুরাশ্রমীতে নিয়ে আসা হলো। তো আমি শুধু বলে ফেলেছি মহারাজকে যে মহারাজ বোধহয় আপনার জন্য জুতোও নিয়ে এসছেন, দু একজন ভক্ত এসছেন, এটা এখন বলে ফেলেছি। তারপরে মহারাজ কিছু বললেন না। তো এসে এবার ভিজুরাশ্রমীতে বসেছেন, উনি এসে বলছেন মহারাজ আপনার এই জুতোটা একটু পরে দেখুন। না, বলছে আপনি পা দিয়ে দেখুন একটা মাপটা। না, আমার জুতো রয়েছে তো, আমি এই জুতো নেবো না। ঠিক আছে নিতে হবে, পরে দেখুন। বলছে আমি যখন নেবই না, আমার দরকারই নেই, পরবো কেন? সে ভদ্রমহিলা কতক্ষণ ধরে চেষ্টা করে গেল, তিনি রঙ্গনাথানন্দজি মহারাজের শিষ্যা ছিলেন, কতক্ষণ ধরে চেষ্টা, আমি শুধু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিচ্ছু বলিনি। তো তিনি বারবার বলছেন, আর মহারাজ এক কথা বলে যাচ্ছে যে না, আমার জুতো আছে, আমি এই জুতো আর চেঞ্জ করতে চাই না, যদি আমার একজন ছেলে আছে সেই দেয়, প্রয়োজন হয় তাকে বলি সেই দেয়, সে জানে, আমি এই জুতো নেবো না। ঠিক আছে একটা নিন, মাঝে মাঝে পরবেন। বলছে না, আমার এইটাই ঠিক আছে, আমি দরকার লাগে নেবো না। কিছুতেই নিলেন না। সে ভদ্রমহিলা তো একদম বিফল মনোরথ হয়ে, খুব তিনি আবার সব জুতো, দোকানের মানুষ সকলকে নিয়ে এসছে, যাদের সবাইকে নিয়ে ফিরে চলে গেল। আমাদের ঘরে পরে বলছেন প্রভু মহারাজের মশারিটা গিয়ে দেখি এতখানি ছেঁড়া, তালি দেওয়া। আমি গিয়ে বললাম মহারাজ এইটা তো ছিঁড়ে গেছে, তো আমাদের তো নতুন মশারি আছে, আমি এটা একটু চেঞ্জ করে দেব। কেন? তোমাকে আর জ্যাঠামি করতে হবে, তুমি যাও, যেটা আছে সেটাই থাকবে। মহারাজ আর কোনো কথা বললেন। বলছেন যে এগুলো তিনি দেখেছেন, এই পরম্পরায় তাই চলছে। তিনিও, ঠাকুরেরও ঠিক যেমন একদম ওইভাবে অপরিগ্রহ। ঠাকুরের বাবা ছিলেন, আমরা পড়েছি, ক্ষুদিরাম বোস ছিলেন অপরিগ্রহ, অর্থাৎ কেউ কোনো জিনিস দিলেও তিনি নেবেন না, প্রয়োজন না হলে তিনি নেবেন না। মহারাজের ক্ষেত্রে আমরা ঠিক তাই দেখেছি। তারপরে দেখতাম তার অদ্ভুত হৃদয়বার্তা তো ছিলই, আর আত্মবিশ্বাস, অদ্ভুত রকমের আত্মবিশ্বাস আর জেদ। নিজেই গল্প করছেন আমাদেরকে। মহারাজ বলছেন যে আমাদের একটু জেদ আছে তো কিরকম ভাব না, শুনেছেন যে মা 1 লাখ করে জব করতেন, আমরা সেটা শুনেছেন না, আমি তো একবার বলেছি আগেও। কিরকম ভাব জেদ, মা 1 লাখ করে জব করতেন, তাহলে ম্যাথামেটিক্সের নিয়ম অনুযায়ী তো করা সম্ভবই নয়। একটা মন্ত্র যদি একবার উচ্চারণ করতে এত সেকেন্ড সময় লাগে, তাহলে 1 লাখ করতে এত মিনিট, এত ঘন্টা, অমুক তমুক, তাহলে সম্ভবই নয়, কি করে হবে? সুতরাং তার মানেই হলো যে এটা একটা ব্যাপার আছে কিছু, দেখা যাক কি করে হয় কিনা। আলমোড়ায় গিয়ে মালাও নেই, মালাও দেননি, সংক্রান্তি মাস কাউকে মালা দেননি, তার কাছেও কোনো জপের মালা নেই। ওই ছোট ছোট পাথর জোগাড় করে নিয়ে তিনি বলছেন বসে জপ করতাম। বলো প্রথম দিনকে 18 ঘন্টা সময় লাগলো 1 লাখ জপ করতে, 819 ঘন্টা ধরে, 24 ঘন্টা দিন, তার মধ্যে 18 ঘন্টা তিনি বসে জপ করলেন। কি 1 লাখ জপ করতেই হবে, মা করতেন বলছে, তাহলে মা করতেন কিনা, মা যদি করতেন তাহলে আমিও কেন করতে পারবো না, দেখি আমার করতেই হবে। আত্মবিশ্বাস, এই যে হঠাৎ করে গিয়ে আলমোড়া চলে গেলেন তিনি, যখন ছুটিতে গিয়ে সেখানে গিয়ে জব করছেন 1 লাখ জব, বলছে পরে বলতো যে আমার ওটা 16 থেকে 17 ঘন্টা সময় লাগতো। এই 16 ঘন্টা 17 ঘন্টা ধরে বসে জব করছেন। এইরকম ছিল তার মানে ধৈর্য, অধ্যাবসায়। প্রত্যেকটা ক্ষেত্রেই তার এইরকম ভাব ছিল। ইউনেস্কোতে একবার ওই যে আমাদের এডুকেশনিস্টদের লিস্ট তৈরি হয় ওয়ার্ল্ডে, তাতে স্বামীজির নাম নেই। তো মহারাজের খুব পরিচিত একজন সেই ইউনেস্কোতে কাজ করে। তো সে বলল বরুণদা এরকম ভাব স্বামীজি আমাদের এডুকেশনিস্ট নন। এডুকেশন মানে নিশ্চয়ই। বলো তাহলে পরে এখানে তো আমাদের লিস্ট বেরোচ্ছে, তাতে তো স্বামীজির নাম নেই, তাহলে আপনি একটা লেখা দিন। মহারাজ একটা লিখলেন, সেই তার উপরে মহারাজ একটা আর্টিকেল লিখলেন, লিখে ওটা ইউনেস্কোতে পাঠিয়ে দিলেন। সেইটির পর ওরা আবার স্বামীজির নামটাও সেখানে ইনক্লুড করলেন। ওই লেখাটি এখন আপনি দেখতে পাবেন অদ্বৈত আশ্রম থেকে এডুকেশন বাই স্বামী বিবেকানন্দের যে বইটা আছে তার প্রথম দিকে ওনার মহারাজের লেখাটাও ছাপানো আছে। তো এরকম ভাবছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে। আর আরেকটি খুব মজার কথা, অনেক সময় রাত্রে মহারাজকে শোয়াতে যেতাম আমি, আবার ওঠাতে যেতাম আমি। তা মহারাজকে শুয়ে টুয়ে দিয়ে তারপরে যখন সকালবেলা যখন আবার ওঠা দেখেছি, মহারাজ উঠে পড়বেন, মন্দিরে যেতে হবে তো। তো পরে
সকালের দিকে আমাদেরকে গল্প বলছেন, আজকে বুঝলে আজ একটা মজার স্বপ্ন দেখেছি। কিরকম? আজকে ওই অশ্বত্থানন্দজি এসেছিল, মানে বিষ্ণু মহারাজ বলতেন উনি, আমরা বলছি অশ্বত্থানন্দজি। বিষ্ণু মহারাজ এসেছিল, আর তার সঙ্গে অনেক কথা, অনেক সব এটা ওটা হলো, তর্ক বিতর্ক। তারপর কোনদিন বলতে লোকেশ্বরানন্দজির সঙ্গে কথা হলো, আজকে এই অমুক তমুক ইত্যাদি এরকম। তো মাঝে মাঝে তার স্বপ্নে এরকম এদের সঙ্গে কথা হতো। তা বলতে বলতে একদিন উনি বলছেন গল্প, যে একবার তখন সাধু হওয়ার আগেকার কথা, তো বাড়িতে স্বপ্ন দেখছেন যে পরীক্ষা আছে, কালকে পরীক্ষা আছে, তা আজকে এরকম সব শুয়ে স্বপ্ন দেখছেন যে কালকে পরীক্ষা দিতে গেছি, স্বপ্নে আর কি, পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিতে গেলাম, বসলাম, পরীক্ষার প্রশ্নপত্র সব দিয়ে দিল, আমিও দেখলাম প্রশ্নপত্র, সব পরিষ্কার দেখলাম যে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো এসছে, বলে লিখতে শুরু করছি, তারপরে দেখি যে ঘুমটা ভেঙে গেল। ও এখনো পরীক্ষা শুরু হয়নি। এবার তার পরের দিন যখন পরীক্ষা দিতে গেছি, গিয়ে দেখি যে হুবহু সেই প্রশ্নটাই, যেটি আগের দিন স্বপ্নে দেখেছিলাম, সেই প্রশ্নটাই এখানে এসেছে একবারে। ঠিক এরই একটা আমরা রিলেশন করি। মহারাজ রাত্রে শুয়ে শুয়ে একদিন খুব চিৎকার করে উঠলেন, চোর 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 বলে। আমরা তো তাড়াতাড়ি করে, কি হলো মহারাজ? এই চোর এসছে, দেখো 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 দেখো। না তোমার চোর তো, সব তো বন্ধ, চোর তো আসেনি। এই মিউজিয়ামের লাইট গুলো খোলা আছে না বন্ধ আছে, দেখো দেখি। তো এরকম ভাব মাঝে মাঝে এরকম ভাব দেখতেন। না মহারাজ তো ঠিকই আছে। একদিন মাঝ রাত্রিতে উঠে নিজেই ফোন করেছেন, আমরা জানি না, নিজেই ফোন করেছেন মিউজিয়ামের একজন মহারাজকে, এই দেখো তো লাইট গুলো বোধহয় সব জ্বালা নেই, ভেতরে ওই গেটের লাইট জ্বালা নেই মিউজিয়ামে। মিউজিয়াম ছিল তার প্রাণ, একদম তিনি প্রাণ দিয়ে তাকে তৈরি করেছেন, ভালোবাসতেন। ঠাকুরের জিনিসপত্র আছে, ঠাকুরের, মায়ের, স্বামীজির, আর তিনি বারবার একজনের কাছে গিয়ে 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 কত কষ্ট করে সেই জিনিসগুলোকে কালেকশন করে নিয়ে এসেছেন, নিয়ে এসে কত যত্ন করে তিনি রেখেছেন। সব বড় বড় তখনকার দিনের পৃথিবীর বিখ্যাত এরকম ভাব মিউজিয়ামের মানে ইয়েদেরকে নিয়ে এসছেন, এসে তাদেরকে দিয়ে তিনি করিয়েছেন এসব। তো তার প্রাণ ছিল এটা। এই করতে করতেই পরে একদিন হঠাৎ করে শোনা গেল মিউজিয়ামে একটা জিনিস, ছোট একটা জিনিস চুরি হয়েছে। তো এর সঙ্গে যেন আমরা একটা রিলেশন খুঁজে পাই। তো মহারাজ একদিন বলছেন যে বুঝলে কালকে আমি স্বপ্ন দেখলাম যে মরে গেছি। বলছে, আমি মরে গেছি, আমি দেখছি যে আমার শরীরটাকে এবার সব সেরা নিয়ে, সাধুরা নিয়ে যাচ্ছে। তারপরে নিয়ে গিয়ে সব ওই হরিওম নামকৃষ্ণ করতে করতে গিয়ে সব নিয়ে গিয়ে ওই চিতার দিকে নিয়ে গেল, নিয়ে গিয়ে চিতার উপর শোয়ালে, আমি পড়তে সব দেখছি। তারপর শোয়ালো, দিয়ে তারপর সবাই চলে গেল, এবার আগুন দিয়ে আগুন দিচ্ছে, তখনও দেখছি আগুনটা দিয়ে দিল, দিয়ে সরে গেল। তারপর হঠাৎ দেখি আমার তো গরম লাগছে মুখটা, তখন ঝট্ট ঘুম হয়ে গেছে। গিয়ে দেখি ও না, আমি তো ঘুমিয়ে আছি, মরিনি তাহলে এখনো। আমরা আবার মজা করে বলতাম, মা এই স্বপ্ন দেখা ভালো, তাহলে আয়ু বেড়ে যায়। তখন ও এরকম তো মাঝে মাঝেই দেখি। তো এরকম মহারাজের স্বপ্ন ছিল, এরকম ভাবে অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখতেন, আর তিনি আমাদেরকে বলতেন, বলে বেশ মজা পাওয়া যেত। আর মহারাজের ছিল মান, মান দেওয়া, মানির মান দেওয়া একটা বড় জিনিস, সবাই আমরা দিতে পারি না। আমরা মান চাই কিন্তু অন্যকে দিতে পারি না, ভুলে যাই। কিন্তু মহারাজের ক্ষেত্রে দেখেছি কি অদ্ভুত, তাঁরই ছাত্র কিংবা তাঁরই শিষ্য কিংবা তাঁর জুনিয়র, কিন্তু হয়তো একটা ভালো পোস্টে আছে বা সেরকম বিশেষ ব্যক্তি আসছেন, বিবেক দেবরায়, সে এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে ওদের ইকোনমিক বোধহয় একটা বড় একটা পোস্টে আছেন তিনি। তো বিবেক দেবরায় হচ্ছে মহারাজেরই ছাত্র, এই নরেন্দ্রপুরের ছাত্র। তো উনি একদিন, ওনাকে নিমন্ত্রণ করা হয়েছিল একটা ওই আমাদের অ্যালুমনির প্রোগ্রামেতে। তা উনি বলেছেন যে হ্যাঁ আমি যাব, যদি বরুণদা যদি থাকে আমিও যাবো। হ্যাঁ মহারাজ তো আছেন। তো এসে আগে মহারাজের কাছে এসেছেন, আসবে শুনে মহারাজ তো অনেকক্ষণ থেকে, তারপরে উনি তখন শরীর অসুস্থ, মহারাজ আগে থেকে গিয়ে উঠে দাঁড়িয়ে আছেন আসবে কখন তাকে গ্রিট করবেন বলে। তাকে গ্রিট করে নিয়ে আসলো, নিয়ে সে তুমি আগে বসো, আরে আরে আগে বলুন, আপনি বসুন, আমি বসুন, না তুমি আগে বসো বসো বসো। এই যে সম্মান দেওয়া, আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ স্বামী সুবিয়ানন্দজি মহারাজ, তিনি আমাদের কত জুনিয়র, কিন্তু মহারাজ যখন আসতেন মহারাজকে প্রণাম করতে, মহারাজ আগে উঠে দাঁড়িয়ে পড়তেন। কেন? তিনি হচ্ছেন রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি। সে জুনিয়র হতেই পারে, কিন্তু তার মান তো তাকে দেওয়া উচিত। আমরা দেখেছি প্রেসিডেন্ট মহারাজ
আগে প্রেসিডেন্ট মহারাজ একসঙ্গেই ওনারা কাজ করেছেন। তো মহারাজ বসে আছেন তখন ওই মানে দুর্গাপুজোর সময় মহারাজ এখানে বসে আছেন। তো আর প্রভানন্দজি মহারাজেরও চেয়ারটা আমরা তার সঙ্গে সঙ্গে পাশে রেখে দিয়েছে ওরা। আমরা মহারাজকে নিয়ে গেলাম প্রণাম কর, মহারাজ আগে প্রণাম করলেন, প্রণাম করে এবার সামনে দিয়ে আসবেন না, পিছন দিক দিয়ে আসবেন। আমরা মহারাজ এখান দিয়ে আমরা যতগুলো নিজে এলেন পেছন দিক দিয়ে, পেছন দিক দিয়ে এসে ওই চেয়ারটাকে হাতে করে টেনে পেছনে সরিয়ে নিয়ে এলেন। সমান সমান বসবেন না, উনি সংঘের প্রেসিডেন্ট, পেছনে সরিয়ে নিয়ে এলেন, নিয়ে এসে তারপরে বসলেন। এই এইগুলো হচ্ছে দেখার মতো কিভাবে মানুষকে সম্মান দেওয়া, প্রত্যেকটি মানুষকে, যে হয়তো সুইপার কিন্তু তাকেও কিরে কেমন আছিস তুই, একবার আসবি, ডেকে নিয়ে এসে তাকে হয়তো কিছু ওকে কিছু বিস্কুট খাবার টাবার দিও, ওকে একটু। প্রত্যেকের একটা সম্মান আছে, সেই সম্মান তাকে দেওয়া। স্বামীজি বলতেন, স্বামীজি কথা বলেছেন যে আমাদের প্রত্যেকে সম্মান দেওয়া উচিত, তবে তো আমরা সম্মান পাবো। এইটা আমরা তো স্বামীজির কথায় পড়েছি, আর এখানে মহারাজকে আমরা দেখেছি। মহারাজ ঠিক ওইভাবে প্রত্যেকে সম্মান দিতেন কিভাবে। তারপর ছিল অসম্ভব সহ্য শক্তি। অসম্ভব সহ্য শক্তি, এটি না দেখলে বোঝা যায় না। সহ্য শক্তি কিরকম ভাব আমাদের শোনা, যেটি যেমন ধরুন মহারাজ যখন বলছেন, তুমি নিজেই গল্প করছেন, তিনি এবং আত্মস্থানন্দজি মহারাজ দুজনে মিলে গেছেন দিল্লি কোন একটি কাজে, দুজনেই তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গেছেন। সেখানে গিয়ে রাস্তায় কোনো একটি ব্যাপারেতে একটু এদিক ওদিক কিছু হয়ে যাওয়াতে মহারাজ পড়ে গেছেন, আর বাস তার উপর দিয়ে চলে গেছে, মানে বাসের তলায় তিনি। তখন সবাই তো একবারে কি হলো সর্বনাশ হয়ে গেল। তারপরে আস্তে 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 বাসটাকে বোধহয় পিছিয়ে নিয়ে গিয়ে বা কিছু হলো, তো মহারাজ আস্তে করে বেরিয়ে এলেন। তখন আনুষ্ঠানিক বলছে যে কি হলো তোমার, লেগেছে নিশ্চয়ই, কি হচ্ছে, দেখি ডিস্টার্ব হয়ে গেছে কিছু? না না কিচ্ছু হয়নি, ওরা তো ড্রাইভারকে মারতে যাচ্ছে। তখন এই কিছু হবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে হাত দেখিয়ে দিয়ে চলুন চলুন বলে চলে এসছে। আত্মস্থানন্দী বলছে না তোমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না না কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি। ঘরে আসার পর তখন সব জল দিচ্ছেন, দিয়ে তারপরে বলছেন একবার একটু দেখিয়ে নিলে ভালো হবে। আনুষ্ঠানিক কোনো কথা শুনতে চাই, তুমি চলো এক্ষুনি এক্ষুনি চলো, গিয়ে আগে ভালো করে দেখতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, গিয়ে আগে দেখিনি। তারপর যখন ডাক্তারের কাছে যাওয়া হলো, দেখা গেল 5টা ফ্র্যাকচার। তার 5টা ফ্র্যাকচার, আর তিনি বলছেন না না কিছু হয়নি কিছু হয়নি। মানে ফ্র্যাকচারের যন্ত্রণা কিরকম ভাব, সেই যন্ত্রণা নিয়ে তিনি বেমালুম আশ্রমে গেলেন, চুপচাপ এখন ধরে যাচ্ছে, কেউ কাউকে কেউ বুঝতে না পারে। কিরকম সহ্য শক্তি, শুধু ওটা তো শুনেছি, এটা তো শুনেছি, আর এরপরে দেখা, আমাদের চোখের সামনে দেখা, যখন সেবা প্রতিষ্ঠানে ভর্তি, চ্যানেল করবে তো ডাক্তাররা এসে ওই যে দেখা যায় ওরা তো ফুটছে, আর এমনিই বয়স্ক মানুষ, তারপর মহারাজের ভেনগুলো খুব ইয়ে ছিল, যার জন্য পাওয়া যেত না সহজে, বাচ্চাদের মতন ভেন পাওয়া যেত না। ওটা একবার খোঁচালো, হলো না, আবার খোঁচালো, এদিক দিয়ে হলো না, এদিক 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 করে বিচ্ছিরি অবস্থা। এখানে আবার এই হাতে, মহারাজ হাতটা দিয়ে রেখে দিয়েছেন, আর এদিকে তাকিয়ে দেখছেন, একবার নিজের হাতের দিকে দেখছে, একবার যে করছে তার দিকে তাকাচ্ছে, চুপচাপ, মুখে কোনো বিকৃতি নেই, কোনো বিকৃতি নেই। আর আমাদের রাগ হয়ে যাচ্ছে তখন, আমরা বলছি যে আমরা আর ভোগাবেন না, আর একদম হাত দেবেন না, আর একদম হাত দেবেন না। আমরা তখন ডাক্তারদেরকে সরিয়ে দিতাম, যান কোনো এক্সপার্টকে ডেকে নিয়ে আসুন। তো এরকম ভাবে আমরা তখন সরিয়ে দিতাম, কিন্তু মহারাজের কোনো রকম একটু কিচ্ছু নেই, মহারাজের কোনো রকম বিকৃতি নেই, মুখের একদম চুপচাপ, তিনি যেমন ভাব তেমনই আছেন। এটি একদম, তখন তিনি একদম ফুললি কনসাস, তখনই কোনো সময়ের জন্য দেখিনি। হয়তো যখন এরকম ভাব অনেক ক্ষেত্রে হয়েছে যে পেটটা খারাপ বা শরীরটা খারাপ, তার জন্য তিনি হয়তো অনেকবার পায়খানা যেতে হচ্ছে বা এরকম হচ্ছে, ও ঠিক আছে, কোনো চিন্তা করতে, ও ঠিক আছে। আমরা ভয়ে একেবারে ইয়ে হয়ে যেতাম, কিন্তু মহারাজের কোনো ভয় ছিল না। শেষ কালেতেও যখন মহারাজের এরকম শরীরের অবস্থা,
তখন পর্যন্ত আমরা দেখেছি হসপিটালেতে যখন এরকম ভাব যে গলায় বুকে তো কফ জমে একেবারে বিচ্ছিরি অবস্থা, নিউমোনিয়া হয়ে আছে, কিছুতেই কিছু করা যাচ্ছে না, তখনও মহারাজ শুয়ে আছেন একেবারে প্রশান্ত, হাসি মুখ এরকম ভাব, প্রশান্ত। যখন কথা বলছেন সবকিছু আগে এরকম ভাবে ছিল তো, কথা বলছেন তখনও ঠিক একবারে কিছু যেন হয়নি। উনি তো যখন লাস্ট যখন ভর্তি হচ্ছেন তখন নিজেই মুখেই বলছেন এখন এবার শরীর থেকে মনটাকে আলাদা করতে হবে। মানে সব তো জানেন, আমরা অনেকেই সব জানি, যখন বইটা পড়ি তখন মনে হয় হ্যাঁ এ তো জানা, কিন্তু কার্যকালে আমরা করতে পারি না। অর্থাৎ ঠিক সেই সময়েতে উপযুক্ত ব্যবস্থা আমরা নিতে পারি না, করতে পারি না। আমরা জানি যে এরকম বা বললে পরেও রাগ করতে নেই বা এরকম করলে পরেও আমাদের এরকম করতে নেই এসব, কিন্তু যখন সময়কালে তখন আর থাকতে পারি না। কিন্তু মহারাজের এই প্র্যাকটিক্যাল সেন্সটা এরকম তৈরি করে ফেলেছিলেন, এরকম ছিল। তিনি বলছেন যে আমি এখন শরীর থেকে মনটাকে আলাদা করতে হবে। সত্যিই তাই করলেনও। নিজে দেখছি আমরা যে চুপচাপ শুয়ে আছেন একদম, যখন তার আগে কিছুদিন আগে যখন ঘরে ছিলেন, ঘুম আসতো না তো, আমরা রাত্রিবেলা নিয়ে উঠে পড়তেন, নিয়ে হাঁটছি রাত্রি 2টো 1টা 1:30 বাজে হাঁটা চলছে, তখন কিংবা পাঠ চলছে, প্রাথমিক পাঠ হলো একটু এরকম এরকম পাঠ চলছে, হাঁটা চলছে, এরকম ভাবে চলছে, এরকম করে করে সারাদিন চলতো, দিয়ে দিনের বেলাতে হয়তো অনেক সময় ঘুমিয়ে পড়তেন। আর অনেকেই আপনারা জানেন প্রণাম করতে গিয়ে প্রণাম করতে পারেননি, এমনও হয়েছে। তো অনেক ভক্ত এসে হাজির হয়েছে, আর মহারাজকে বলে মহারাজ একটুখানি মহারাজ, কিন্তু মহারাজের তো হৃদয় ছিল প্রচন্ড হৃদয় বার্তা, তো মহারাজের অসুস্থ মানে উঠতে চাইছে না, না আমি কিন্তু আজকে আর আমি আর যাবো না, আমি আজকে আমি এখন ঘুমাবো বলে শুয়ে পড়েছেন। এবার সব অনেক ভক্তরা এসে হাজির, তারা সব এবার প্রণাম করতে এসছে, আর আমার তো হয়েছে মুশকিল, আর আমি কি বলবো, সব বলছি সকলকেই, তারা এবার কান্নাকাটি শুরু করে দেয়, মহারাজ অনেক দূর থেকে এসেছি, বা এই অতবার 2বার 3বার ফিরে গেছি, অমুক তমুক হ্যান ত্যান যা থাকে, আর এইসব শুনছি, আর আমি কি করি, একবার মজা ঘরে যাচ্ছে, একবার ওদের কাছে যাচ্ছে, একবার মজা কাটে যাচ্ছে, এই করে তারপরে সে মহারাজকে বললো মহারাজ এরকম ভাব কয়েকজন ভক্ত তারা খুব কান্নাকাটি করছে, একটু আপনাকে প্রণাম করে বলে, আপনি যদি একটুখানি এই 5 মিনিটও লাগবে না, আপনি এরকম করে উঠে বসবেন, আমরা হুইল চেয়ারে বসাবো, নিয়ে গিয়ে সামনে দাঁড় করিয়ে ঘুরিয়ে নিয়ে আবার চলে আসবো একটুখানি, তাহলে পরে যেই শুনলেন যে ভক্তরা কাঁদছে তাকে একটু প্রণাম করে বলে, ব্যাস তার যত কষ্টই হোক না কেন, ঠিক আছে তাড়াতাড়ি করো, সঙ্গে সঙ্গে আমরা তাড়াতাড়ি করে দিয়ে করে দিয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যখন বসিয়ে দিয়েছি ব্যাস, আমি বললাম মহারাজ তাহলে এখন কি ফিরে ঘরে যাবেন, ঠিক আছে দাঁড়াও সকলের হয়েছে, তখন আবার বেশ বসে পড়েছেন, সবাইকে আর প্রণাম টনাম হলো ইত্যাদি সবকিছু হওয়ার পর তারপরে আবার এলেন। এরকম একদিন নয়, অনেকবার, বহুবার এরকম ভাব হয়েছে। তো শেষের দিকে যখন মহারাজের এরকম অবস্থা, হসপিটালেতে আছেন, তখনও মহারাজকে যখন বলতাম আমরা যে মহারাজ এরকম হয়েছে, কি কি ডাক্তার কি বলছে, কি, আমি বললাম দেখি রিপোর্টটা দেখি, এরকম নিজেই দেখতে চাইতেন। তারপরে মহারাজকে দেখলেন, দেখে বলা হলো যেরকম মহারাজ এরকম ব্যাপার, ডাক্তার এরকম বলছেন যে যে এটা হয়েছে, তা এরকম করতে হবে, এই করতে হবে, করতে হবে। মহারাজের কোনো রকম কিন্তু ভয় বা না অমুক তমুক এসব কোনো প্রশ্নই নাই, দেখো যেমন যা যা করবে। প্রথম দিকে উনি হসপিটাল আসতে চাইতেন না, আমাদের বলতেন যে দেখো হসপিটালে যেন নিয়ে যাবো না, হসপিটালে যেন আমি নিয়ে যাবো না, ওইখানে যা হয় হোক, জ্বর টর হয়েছে ইত্যাদি হয়েছে, বলতেন না ও হসপিটালে যেন নিয়ে যাবো না, এরকম বলতেন। এখন কি করি, আমি তখন খুব মুশকিল আমাদের, এরকম ভাব মানুষ, বয়স্ক মানুষ, মহারাজের লাঞ্চের সমস্যা আগে থেকেই আছে, তো এখন হসপিটালে না নিয়ে গেলে বিলুমাটে হট করে কিছু সমস্যা হলে পরে আমরা কি করবো, কোথায় নিয়ে যাবো, কেউ ডাক্তার নেই, কিছু নেই, তেমন ভাব, ব্যবস্থা করতে পারবো না, সর্বনাশ হয়ে যাবে। তো তারপরে মহারাজকে আবার এসে মহারাজ এরকম ভাব, আপনার এই জ্বরটা তো এরকম হয়েছেই, তো এখানে তো আর তো কি কোনো ব্যবস্থা করতে পারা যাবে না, তাই জন্য মহারাজ বলছেন যে একটু হসপিটালে নিয়ে গেলেই ভালো হয়, জেনারেল মহারাজ বলছেন যে নিয়ে গেলেই ভালো হয়, তো একবার ঘুরে আসাই ভালো মহারাজ, ঠিক আছে চলো, ব্যাস। একদম এই যে তার রিজিডিটি, আমি যেটা বলছি সেটাই হবে এরকম ভাব এখানে না, যেই নাম করে দেওয়া হলো যে মহারাজ বলেছেন, সঙ্গে সঙ্গে ঠিক আছে চলো, সঙ্গে সঙ্গে মহারাজ নিয়ে চলে গেলাম।
এরকম ভাব তখন তো আমরা প্রায়ই যাতায়াত করতে হয়েছে, এরকম ভাব আস্তে আস্তে। তো লাস্টে যখন মহারাজকে ওখানে যখন আছেন, তখনও পর্যন্ত আমরা দেখেছি মুখের কোনো বিকৃতি নেই, মুখ কোনো সময় তিনি কষ্ট পাচ্ছেন বা এরকম ভাব কেন করছে, কোনো রকম ভাব নেই, একদম চুপ। মুখটা খুব প্রসন্ন, হাসি হাসি ভাব। তাকে এরকম এখানে ফুটছে, ওখানে ফুটছে, এটা করছে, সেটা করছে, কিন্তু তার কোনো রকম কিচ্ছু রকম চুপচাপ একদম, সত্যি সত্যি যেন মনকে শরীর থেকে আলাদা করে ফেলেছেন, এরকম ভাব ছিল। আমাদের কষ্ট হতো, আমরা দেখে শুনে আমাদের মনে হতো যেন যে কি ব্যাপারে বাবা, এই এত এরকম ভাব দেওয়া। আমরা ডাক্তারের সঙ্গে ঝগড়া করতাম, এই নিয়ে অনেক সময় অশান্তিও হয়েছে ডাক্তারদের সঙ্গে। হ্যাঁ, অনেকবার অনেক ক্ষেত্রে অশান্তি হয়েছে, কিন্তু কি করব, ওরা বুঝতো যে আমাদের ব্যাপারটা, আমাদের সেন্টিমেন্ট অন্য জায়গায়, আমরা মহারাজের কষ্ট সহ্য করতে পারছি না বলে এরকম বলছি, সেটা ওরা বুঝতো। তো পরে আবার আমাদেরকে বল, দেখুন মহারাজ আমরা বুঝতে পারি, সেই জন্য বলি আমরা যখন এইসব এইসব করবো তখন আপনারা এখানে থাকবেন না, থাকলে ট্রিটমেন্ট করা যাবে না, এরকম করে আমাদেরকে আবার বুঝিয়ে সরিয়ে দিত। তবুও ওই আমরাও কি করি, না দেখতে হবে কি করছে, কোনো গন্ডগোল হলো কিনা, এই বেশি করে কষ্ট দিচ্ছে কিনা। তো তখন এরকম ভাব ছিল। মাঝে ঘুম আসতো না বলে তখন মাঝে মাঝে আমরা রাত্রিবেলাতে, কি ঘুম আসছে না, কি করব কি করব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মহারাজ আপনি ঘুমান, আমি একটুখানি মায়ের গান গাইছি। তখন রাত্রিবেলা রাত 1টা 1:30 বা 12টা 12:30 1টা 1:30 এরকম ভাব। তো আমি এমনি একটু একটু আস্তে 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 করে কোনো একটি রাগের উপরে একটু শুধু মা জয় মা করে ভাবলাম যে মহা চুপচাপ, আবার ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে। তারপরে যে আস্তে 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 গানটি বন্ধ করে দিয়ে আমি পাশে এসে বসেছি। পাশে আমাদেরও থাকতো একটা শোয়ার জন্য জায়গা থাকতো, একটা ছোট্ট। তখন আবার সঙ্গে সঙ্গে উঠে পড়ে, কোথায় গেল মা, কোথায় গেল? আমার মহারাজ ঘুম আসছে না মহারাজ? বলছে না। তো আবার এরকম ভাব চলতো। আর একেবারে বাচ্চাটির মতো, একদম বাচ্চাটির মতন, খাবে না, খাবার সময় খেতে চাইছেন না, তো সেই জল খেতে চাইছেন না বা এরম খেতে চাইছে না, সে আমরা তো তাকে না খাই ছাড়বো না, সে নিজেও খাবেন না, আমরাও খাওয়া না খাইয়ে ছাড়বো না। সে তাদের আমাদের সঙ্গে যে সেই যে সম্পর্ক, সেই যে অবস্থা, সেটি আর কি বলবো। মাঝে 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 রাগ দেখিয়ে, বাচ্চা ছেলের মতন তো, ঠিক আছে আমরা খেতে হবে না, আপনি যা পারেন করুন, আমরা আর কিচ্ছু বলবো না, কিছু না, থাক রইলো পরে বলে রাগ দেখিয়ে বেরিয়ে চলে গেলাম। তারপরে বেলটা দিয়েছে, জানি এরকম ভাবে বেল দেবেন, বেল বেল বাজিয়েছে, কি কি বলছে, দাও দাও, আবার সঙ্গে সঙ্গে তখন খেলে। এই কখনো কখনো বলবো বাচ্চাদের মতন, মহারাজ একটু খেয়ে নি, না খেলে হবে না, এটুকু না খেলে বড্ড অসুবিধা হবে মহারাজ, এরকম করে কোনো কোনো সময় এরকম বুঝিয়ে বাজিয়ে হয়। আবার কখনো কখনো একটু এরকম ভাবে রাগ দেখিয়ে, কখনো কখনো আবার একটু, আপনি এরকম করে করছেন না, তাহলে পরে আমাদের দরকার নেই, তাহলে আমাদের থেকেও কিছু লাভ নেই। এবার তো আমাদের তো, আমরা যদি আমাদের জন্য কোনো অসুবিধা হয় তাহলে আমাদের তো ইয়েতে পাঠিয়ে দেবে, তপস্যায় পাঠিয়ে দেবে। তুই আবার তো চুপচাপ, ঠিক আছে দাও, তখন আবার খেলে, এরকম ভাব তখন আমাদের চলতো। তো এইভাবে, আর তিনি ছিলেন সকলের প্রিয়। স্বামী শঙ্করানন্দজি মহারাজের সবাই যেতে ভয় পেত, তার কাছে সবাই যেতে ভয় পেত, তিনি এত গম্ভীর ছিলেন। আর মহারাজকে তিনি সেবক মতন করে রেখেছিলেন। তাকে ট্রেনিং সেন্টারে যেতে হতো না, ট্রেনিং সেন্টারে কোনো ক্লাস করতে হতো না, সে মহারাজকে খবরের কাগজ পড়ে শোনাতে যেতেন, আর মহারাজের সঙ্গে তার ভালো জমতো। অতুলানন্দজি মহারাজ, তিনি ছিলেন মায়ের শিষ্য, ডাচ স্বামী। তিনি গল্প করছেন যে মহারাজ, মানে প্রভানন্দজি মহারাজ জিজ্ঞেস করছেন ওই অতুলানন্দজি মহারাজকে, যে বলছেন যে মহারাজ আপনি তো বাংলা বোঝেন না, আপনি বাংলা বোঝেন না, আর মাও আপনার ভাষা বোঝেন না, তাহলে আপনাদের দীক্ষা কি করে হলো? আপনার দীক্ষার সময় মা কি করে বুঝলেন, মা কি করে বুঝলেন আপনার কথা, আর আপনি মায়ের কথা বুঝলেন কি করে? অদ্ভুত প্রশ্ন তো সব। তখন উনি বলছেন যে দেখো, বাচ্চা ছেলে যখন মায়ের কোলে বসে থাকে তখন আও 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 করে ছেলেটি, ছেলেটি কি মায়ের কথা বোঝে না মা ছেলেটির কথাটা বোঝে? কিন্তু দুজনই দুজনের কথা বোঝে, ভাষা বোঝে না বটে, কিন্তু মনের কথা দুজনই দুজনকার বোঝে। ঠিক সেরকম ভাব, আমার কথাও মা বুঝেছেন, মায়ের কথাও আমি বুঝেছি। আমিও ডাচ কথাই বলেছি, আর মাও বাংলা বলেছেন, অথচ দুজনেই দুজনের কথা বুঝেছি, কোনো অসুবিধা হয়নি।
তো এরকম ভাব ছিল। সবাই তাকে ভালোবাসতো। শান্তানন্দজি মাস্টারকে তো খুব ভীষণ ভালোবাসতেন। বলছে, আচ্ছা মহারাজ, আপনি যে অনাহত ধ্বনি, একটা ধ্বনি শোনেন, সেটা কিরকম ব্যাপার? আমাকে তুমি শোনো না? বলছে, না, আমি এরকম সবসময় একটা শব্দ হচ্ছে, সবসময় গো 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 শব্দ হচ্ছে, ঘন্টার ধ্বনি মতন, আমি শুনতে পাই। দেখো, তুমি শুনতে পাবে, তুমিও শুনতে পাবে। তুমি এবার যখন যাবে, জবধান করো ভালো করে। তো উনি গেছেন শ্যামলাতালে গিয়ে জবধান করার জন্য, ছুটি পেয়েছেন, যাবেন। তো মহারাজকে বলেছেন, মহারাজা 10টা টাকা দিয়েছেন। তখনকার দিনে 10 টাকা মানে অনেক। বলছে, তুমি এটা নিয়ে যাও, তুমি দুধ কিনে খাবে, দুধ কিনে খাবে আর খুব ধ্যান করবে, দেখবে তুমিও শুনতে পাবে। এখন জানি না মহারাজ শুনতে পেতেন কিনা। মহারাজ কখনো কোনোদিন নিজের ইয়ে সম্বন্ধে কিচ্ছু বলেননি, কখনো বলতে চাইতেন না। আমাদের ভাবধারাও সেরকম নয়। আমরা ঠাকুরমা স্বামীজির অলৌকিকতাকেই প্রকাশ করতে চাই না। কেন না? তার এই অলৌকিকতার জন্য তারা আসেননি। তারা এসেছিলেন এই আমাদের প্রত্যেককে ওই জায়গায় পৌঁছতে হবে, ওইখান আসল সত্য পৌঁছানোর জন্য, অলৌকিকের জন্য নয়। আর মহারাজরাও তাই। তাদের মধ্যে কি রিয়েলাইজেশন হচ্ছে না হচ্ছে ইত্যাদি কখনো কাউকে কোনোদিন কিচ্ছু বলেননি। আমরাও কখনো তাদের সেরকম ভাব জিজ্ঞাসা করিনি। আমি তো জিজ্ঞাসা করিনি। কেউ জিজ্ঞাসা করেছে, অনেক সময় করতো কেউ কেউ, যে আচ্ছা মহারাজ, আপনি মাকে দেখেছেন? বা এরকম ভাব, কেন? মাকে তো তোমরাও দেখছো, আমিও দেখছি, মা জীবন্ত। ওই যাও মন্দিরে গিয়ে দেখে এসো, সব জায়গায় রয়েছেন তিনি। এই কোনো কিছু মা ঠাকুরের কাছে, মানে মহারাজের কাছে বলতে গেলেই মহারাজ বলতেন, যাও মাকে বলো, মাকে বলো, তাহলেই হবে। আর উনি তো অ্যাপ্লাইড সাইকোলজির লোক, তো মানুষ ছিলেন, তো দেখে বুঝতে পারতেন। ওই চশমার ফাঁক দিয়ে একবার যে দেখতেন, তাতেই পুরো স্ক্যান হয়ে যেত। অন্যরা ওইটা দিয়ে ভয় পেয়ে যেত। পুরো বুঝতে পারতেন যে তার কি অবস্থা। একজন এসে খুব অনেক সাধনের কথা বললেন, যে তিনি যেটা বোঝাতে চাইছেন, যেন যে আমি সাধন ভজন করি এবং আমার কুলকুণ্ডলিনী হয়তো জাগ্রত হচ্ছে, ওরকম বলছেন না। আমার একটা এরকম ভাবে ওঠে, শিরশির করে ওঠে, অমুক হয় তমুক হয়, তারপর আমি একদম আবেশে একটা থাকি ইত্যাদি, অনেক কিছু সব বলছে। যেন সে মহারাজের মুখ দিয়ে বলাতে চাইছে যে তুমি একজন, বাহ, তাহলে ঠিক ঠিক এগোচ্ছ, অমুক তুমি হয়তো এরকম বলবে, এটা শুনতে চাইছে। হ্যাঁ, তা খুব বললো অনেকক্ষণ। মহারাজ এরকম করে সব শুনলেন, দেখলেন। তারপর মহারাজ, তাহলে আমার এখন কি করা উচিত? মহারাজ বললেন, দেখো, তুমি যা করছো করো, তার সঙ্গে একটা ভালো সাইকোলজিস্টকে একটু দেখিয়ে নাও। আর আমরা তো ভাবছি, রে এ কি মনে করবে এবার, ভদ্রলোক কি মনে করবে, যে যে এরকম ভাবে। কিন্তু মহারাজের কোনো স্পষ্ট বক্তা, একবারে যেটা ঘটনা সেটাই, কোনো লুকোচুরি নেই বা কোনো চাপাচাপির ব্যাপার নেই। পরিষ্কার তাকে বলে দিলেন যে একবার তুমি ভালো সাইকোলজিস্টকে দেখিয়ে নিও। এইরকম ভাব, স্পষ্ট বক্তা। আদর্শ দিক থেকে তার ঠিক তাই, এরকম ছিল। নরেন্দ্রপুরে যখন তিনি হেডমাস্টার, কোনো একজন খুব সেই সময়কার একজন আমাদের বড় ইয়েতে সাধু, তিনি রেকমেন্ড করেছেন যে একটা ছেলেকে যদি এরকম নিয়ে নেওয়া যায়, একটু দেখো। সঙ্গে সঙ্গে তার সঙ্গে গিয়ে উনি কথা বললেন, মহারাজ এরকম ভাব আপনি ও কথা বলছিলেন বটে, কিন্তু আমার মনে হয় আর কয়েকদিন পরই পরীক্ষা আছে, ও পরীক্ষা দিয়ে যেরকম ভাব সকলে ঢোকে সেইভাবে ঢোকাই ভালো হবে। পরিষ্কার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একজন কোনো বই একটা ছাপাতে চায়, তখন উনি গোলপার্কের সেক্রেটারি নিজেই বলছেন, সে প্রেসিডেন্ট মহারাজের রেকমেন্ডেশন নিয়ে এসছে যে বইটা ছাপানো হোক। তা উনি কোনো বই ছাপাতে গেলেই তার আগে সব উনি দেখতেন। দেখে টেকে নিয়ে ওনার মনে হয়েছে যে এটি আমাদের এই গোলপার্ক থেকে ছাপানোর উপযুক্ত নয়, ভাবের ক্ষেত্রে ঠিক মিলছে না। মহারাজ সঙ্গে সঙ্গে ওটাকে হোল্ড করে বললেন যে ঠিক আছে, আমি আসছি। উনি চলে গেলেন প্রেসিডেন্ট মহারাজের কাছে, গিয়ে বললেন যে মহারাজ এরকম ভাবে এরকম ভাবে এই বইটিকে আপনি পাঠিয়েছিলেন, এরকম ব্যাপার। তো বলছে যে কি, আমি তো, উনি জানেন যে প্রেসিডেন্ট মা সবকিছু দেখে শুনে এরকম করে পাঠাবেন না, ওটাই কোনোভাবে জোগাড় করে নিয়ে পাঠিয়েছে আর কি। তো এবার তারপর ওকে বলেছে, মহারাজ এটা কিন্তু এরকম এরকম ভাবের একটা এরকম ব্যাপার, আমাদের থেকে ছাপানোটা বোধহয় ঠিক হবে কি মনে হচ্ছে, আপনি একটু যদি একবার পুনর্বিবেচনা করেন। মহারাজ সঙ্গে সঙ্গে বলে, তুমি ঠিক করবে, যদি ওটি আমাদের ছাপানোর মতন হয় তবেই ছাপাবে, তা নাহলে ছাপাবে না একদম। ওটা আমি কিচ্ছু বলিনি, আমি কিছু জানি না ওসব ব্যাপারে। পরিষ্কার। এইরকম স্বামীজির কথার উপরে
কোনো একজন সাধুর, বরিষ্ঠ সন্ন্যাসীর সেই সময়কার, তার একটু সন্দেহ হয়েছিল। ওই স্বামী যে কথাটা বলেছিলেন বটে বলে মনে হয়, তবে মনে হয় যেন স্বামীজি বোধহয় এই শব্দটা তার মধ্যে ছিল না, কোনো কারণে কোনোভাবে ঢুকে গেছে। সবাই তো স্বামীজি এই কথাটা এতদিন ধরে পড়ে আসছি, আর মহারাজ বলছেন যে এটা ছিল না। কেউ কিছু বলতে পারছে না, বরিষ্ঠ সন্ন্যাসী। প্রভানন্দজির দিকে সবাই তাকাচ্ছে, প্রভানন্দজি কিছু বলছেন না, চুপচাপ। অনেক দিন, বেশ কিছুদিন পর তিনি বেশ কিছু ফাইলপত্র নিয়ে গিয়ে সেই মহারাজের কাছে গিয়ে হাজির। মহারাজ, আপনি অমুক মিটিং এ আমাদের এই কথা বলেছিলেন না, যে এটি স্বামীজি বোধহয় বলেননি। এই দেখুন মহারাজ, আমি দেখতে পেলাম এই শুদ্ধানন্দজি মহারাজ এখানে রয়েছে, এই রয়েছে, এই রয়েছে, এটাতে পুরো প্রমাণ নিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে ওনাকে বল, ও তাহলে তো ঠিকই আছে, তাহলে তো এটা স্বামীজি বলছে, হ্যাঁ ঠিক ঠিক, তুমি ঠিক বলে মহারাজকে তখন পিঠ চাপড়ে দিয়ে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এই রকম আদর্শবাদী ছিলেন। আর যখন যে কিছু বলতো মহারাজকে, আমাদের সময় শেষ হয়ে গেছে তো, হ্যাঁ না, এই এটা দিয়ে শেষ করবো এবার। মহারাজকে কেউ যখন কিছু এসে বলতো যে মহারাজ, একজন আমাদের তখন দীক্ষা চলছে মঠচণ্ডীপুরে, দীক্ষার পরে একটি ছেলে, সে এসছে জলপাইগুড়ি থেকে, তারপরে এসে মহারাজকে বলছে যে মহারাজ, আমি তো চলে যাব জলপাইগুড়ি, আর তারপরে আবার এখানে আসতে আসতে পারবো না, আপনি ওখানে গেলে দেখা হবে, বা কোনো রকম যদি আমি আসি তাহলে হয়তো দেখা হতে পারে। মহারাজ একটু যদি কিছু বলে দেন, যে একটা লাইন আমাকে বলে দেন যে কিভাবে চললে আমি ঠিক উদ্দিষ্ট পথে এগিয়ে যেতে পারবো, একটা লাইন সারা জীবন আমি পালন করতে চাই, এরকম ধরনের। মহারাজ তার দিকে তাকালেন, তাকে বলেন যে বি সিনসিয়ার অ্যাবাউট ইউর সেলফ, বি সিনসিয়ার অ্যাবাউট ইউর সেলফ, যাও তুমি এইটিকে মানো, ভালোই হবে। সে আমাকে 3-4 মাস পরে আবার ফোন করছে, মহারাজ, আচ্ছা মহারাজ যে আমাকে কথাটি বললেন, মানেটা কি বলুন তো? ওই একটি কথার মধ্যে সব ঢুকে গেছে। নিজের সম্বন্ধে সচেতন হও। এই যে সচেতন হওয়া, আমরা তো সচেতনই তো নই, এইখানেই তো গন্ডগোল। তো মহারাজ বলে দিলেন যে বি সিনসিয়ার অ্যাবাউট ইয়োর সেলফ। আবার কাউকে কাউকে বলেছেন যে বি সিনসিয়ার অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড শ্রীরামকৃষ্ণ, এমনও কাউকে কাউকে এরকম বলেছেন। একজন খুব কাজ করে, মানে সব সেবা কার্য করে অনেক, তা বলছে মহারাজ, মাঝে মাঝে খুব মানে হতাশা আসে, স্বামীজির কাজ করছি না কি এটা আমার কাজ করছি ঠিক বুঝতে পারি না, কি করব? মহারাজ বলেন যে স্বামীজিকে আগে ভালো করে ভালোবাসো, স্বামীজিকে ভালোবাসলেই সব চলে যায়। তাকে এই কথা বললেন। তারপরে একজন বলছে যে মহারাজ, সংঘের এখন অবস্থা ভালো নয়, এই এরকম ভাব চলছে, এটা সেটা অমুক তমুক হ্যান ত্যান, প্রার্থনা করো। হ্যাঁ, কি প্রার্থনা করো? এই জ্ঞান ভক্তি, সংঘের জন্য প্রার্থনা করবে, এই সংঘ তাঁর, অতএব তিনি সংঘের প্রতিষ্ঠাতা, তিনি সংঘ তৈরি করেছেন, অতএব তাঁর সংঘ, সংঘের জন্য প্রার্থনা করতে হয়, তাকে বললেন। তারপরে ছেলেরা সব অনেকে আসতো আমাদের এখানে, স্টুডেন্টরা, তারা এসে বলছে মহারাজ এরকম ভাব, কি পড়াশোনা কেমন হচ্ছে, খোঁজ নিতেন, পড়াশোনা কেমন হচ্ছে। তারা এমন একটা ইয়ে থাকতো, প্রত্যেকদিন একটা ক্লাস অফ আছে তো, বিদ্যা মন্দিরে পড়ে সব, একটা ক্লাস অফ, সঙ্গে সঙ্গে এসে গেল আমাদের ওখানেতে, মহারাজের কাছে এসে গেল, কি ওই লজেস দেবে, দু একটা কথা বলবে, শুনবে, ইত্যাদি এরকম ভাব। তো থাকতো, দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো, বা এরকম ভাব। তো একদিন কোনো কি কি পড়ছো, কি হচ্ছে, মহারাজের মাঝে জিজ্ঞাসা করতে, দিয়ে বলছে যে মহারাজ বলতেন মানে, দেখো এখানে আসছো, রেজাল্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু আসা বন্ধ করে দেবো, তাহলে সবাই বলবে যে ওইখানে যায়, ওই সব যার জন্য গন্ডগোল, তা হবে না। তা প্রত্যেকেই রেজাল্ট ভালো করতো। তা একজন জিজ্ঞেস করছে মহারাজ, কি করে পড়াশোনাতে ভালো, এই আমার জীবনে কি করে উন্নতি করা যাবে? মহারাজ বলেন যে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসটাকে ভালো করে অভ্যাস করো। আমরা বলি কি যে আত্মবিশ্বাসী হও বা আত্মবিশ্বাস রাখো, এরকম বলি তো। মহারাজ বলছেন আত্মবিশ্বাসটা অভ্যাস করো। পরে আমি ভাবলাম যে আচ্ছা মহারাজ কি এরকম আত্মবিশ্বাসের প্রয়োজন, বা আত্মবিশ্বাসটাকে ঠিক করে ধরো, এরকম বলতে গিয়ে এরা বললেন?
পরে চিন্তা করে দিলাম, না তাই তো, আত্মবিশ্বাস বলি তো আত্মবিশ্বাস এসে যায় না। বারবার বারবার এই আত্মবিশ্বাসেরটাও সেটাকে অভ্যাস করতে হয়। না আমি পারবো, না আমি পারবো, জোর করে করব, আবার ফেলিওর হব, আবার জোর করে ধরতে হবে, আবার ফেলিওর হব, আবার এই অভ্যাস ছাড়লে চলবে না। একবার ভাবলাম যে হ্যাঁ পারবো, তারপরে যে আবার আটকে গেলাম, তাহলে হবে না। এটিকে ধরতে হবে, প্রত্যেক সময় অভ্যাস করতে হবে। ওইটা মহারাজ বলে দিলেন যে অভ্যাস করতে হবে। মহারাজের প্রত্যেকটি কথার মধ্যে ডিপ মানে, যখন দীক্ষার সময় তো না তিনি আগে লিস্ট দেখে নিতেন যে কেমন কেমন লোক আছে, অর্থাৎ তাদের কোয়ালিফিকেশন লেখা থাকতো। তা আমরা ভাবতাম যে কোয়ালিফিকেশন লেখার কি দরকার, কেউ তো লেখে না। তো মহারাজ বলছেন যে না, আজকের ব্যাচটা এরকম আছে। উনি সেই ব্যাচ অনুপাতে সেরকম ভাবে বলতেন। হয়তো বেশি পড়াশোনা কম জানা মানুষরা বেশি আছে, তাদের সেরকম ভাবে বলতেন। আবার খুব কোয়ালিফাইড মানুষরা আছে, তাদের ক্ষেত্রে সেরকম ভাবে বলতেন। হ্যাঁ, এরকম ভাবে যার যেমন হওয়ার দরকার তাকে ঠিক সেরকম ভাবে বলতেন। প্রত্যেকটি কাজের মধ্যে তার, যখন মহারাজের শরীর অসুস্থ, তখন আমাদের একজন সাধু আমাকে বলছে যে ভাই, মহারাজকে তাকে সুস্থ করে নিয়ে আয়। মহারাজের সারা শরীরটাই যেন একটা ব্রেইন, সারা শরীরটাই ব্রেইন যেন, মানে এত বিচক্ষণ, এত দূরদৃষ্টি সম্পন্ন এবং এত ট্যালেন্ট তার ছিল। আমি তো বলি, এখন যেটা মনে হয় যে মহারাজ তো একজন রিসার্চার ছিলেন, এখন মহারাজের জীবনটাই এমন, তাকে নিয়েই এখন রিসার্চ করা যায়। তিনি একটা রিসার্চের বিষয়বস্তু। কি সাংঘাতিক যে মানুষ ছিলেন, তার লেখা বইগুলো এখনো সকলের পড়া হয়নি। একটা বই পড়বেন, দেখবেন কি ভাষা, কি তার মানে, এত মাইনুটলি পড়লে বোঝা যায় কিভাবে তিনি লিখেছেন প্রত্যেকটা বই, কি অদ্ভুত। সেইখান থেকে নিয়ে নিয়ে আরো ছোট 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 বই করে কত রকম বেরিয়ে যাচ্ছে, কত কথা। মহারাজ বলছেন যে আমরা যখন এই বই লিখেছি, বই যখন আমরা ম্যাটার কালেকশন করেছি, একজনকার কাছে 4-5 বার তো গেছি কমপক্ষে। তাদের গিয়ে বলতাম, জিজ্ঞেস করতাম, ইন্টারভিউ নিতাম, তারপরে আবার আবার 2-3 মাস পরে আবার তার কাছে গেছি, একই প্রশ্ন করছি। তার কিছুদিন পরে আবার গেছি, আবার ঠিক ওই ধরনের প্রশ্নই করছি, ঘুরিয়ে ফিরিয়ে। কি না, কোনটা সত্য, যেটা সত্য সেটা সেটা বারবার সেটাই বলবে। আর যদি বানিয়ে কিছু বলে বা অন্যরকম কিছু থাকে, তাহলে আজকে একরকম বলবে, কালকে একরকম বলবে। সেটিকে যাচাই করার জন্য বারবার বারবার ইন্টারভিউ নিতেন তিনি। আর বলছেন যে সেরকম বা বহু জিনিস আমরা ফেলে দিয়েছি, অনেক তথ্য এরকম পেয়েছি যেগুলো, সেগুলোকে ফেলে দিয়েছি, যেগুলো কোনো একজনকে একটার সঙ্গে একটা সামঞ্জস্য নেই। একদিন বলছেন, একটা বই পড়তে পড়তে বলছেন যে এই সব সেই ফেলে দেওয়া তথ্যগুলোকে নিয়ে এখন আবার একটা বই লিখে ফেলেছে। মানে মহারাজ যখন করেছেন এই সব, তখন যেগুলোকে গ্রহণ করেননি সেইগুলোকে নিয়ে আবার বই তৈরি হয়ে গেছে। তারপর কেউ কোনো একটা জিনিস মহারাজ তো সব সংগ্রহ করতেন, কেউ একটা গিয়ে বলে যে মহারাজ আমার কাছে একটা মায়ের চুল আছে। হ্যাঁ, তো মায়ের চুল আছে। মায়ের চুল আছে, ঠিক আছে, দিন। নিয়ে এসে রেখে দিয়েছে। কবে নিয়ে এসেছে সেটা আমি জানি না। আমাকে একদিন বলছেন যে এই একটা কোটো দেখিয়ে দিয়েছে, দিয়ে বলছে তুমি এক কাজ করো, এই কোটোটা নিয়ে গঙ্গা জলে ফেলে দিয়ে দাও। আমি বলছি যে কি আছে, বলে চুল আছে। আমিও খুলে দিলাম, হ্যাঁ চুল আছে। বলছি ওটা কার চুল মহারাজ? বলছে কার চুল জানি না, ওটা মায়ের চুল নয়, তুমি ফেলে দিয়েছো গঙ্গা জলে। তারপরে উনি বলছেন যে ওনাকে কেউ দিয়েছিল মায়ের চুল বলে, উনি সেটাকে গ্রহণ নিয়েছেন, নিয়ে ওই মায়ের চুল তো আমাদের আছে মিউজিয়ামেতে, সেই চুলের সঙ্গে এই চুল পরীক্ষা করেছেন। শুধু চোখে নয়, খালি চোখে নয়, যন্ত্র দিয়ে এক্সপার্টদের নিয়ে এসে পরীক্ষা করে দেখেছেন যে এর সঙ্গে এর কোনো সম্বন্ধই নাই, আমরা খালি চোখে বুঝবো না। তো তারপরে ওটিকে নিয়ে উনি ফেলে দিলেন। তো মহারাজের কাছে এরকম যখনই কোনো কিছু আমাদের প্রয়োজন হতো যে এটা এখন আছে কিনা বা কোনটা সত্য, অমুক মহারাজকে জিজ্ঞাসা করতো। এখনো পর্যন্ত অথেন্টিক ব্যাপার যা কিছু ছিল সব মহারাজের। মন্দিরে একটা হঠাৎ করে খুব গরম করছে, তাই জন্য হঠাৎ দেখলেন যে ভেতরে ফ্যান চলছে। মহারাজ সঙ্গে সঙ্গে গেছিল, এই ফ্যান কে কোথায় লাগালো, কেন লাগালো? বলছে মহারাজ এরকম খুব গরম হয় তো, ঠাকুরেরও গরম করছে। ঠাকুরের গরম করছে বললে হবে না, তোমাদের গরম করছে সেটা বলো। তোমরা ওই ফ্যানটিকে নিয়ে তোমাদের দিকে রাখবে, ঠাকুরের দিকে রাখবে না।
আমাদের মনে হবে যেন কি রে বাবা, ঠাকুরের দিকে ফ্যান দিলে ক্ষতি কি? ঠাকুর গরম করতে পারে না? না, ওই ফ্যানের হাওয়াতে ঠাকুরের মূর্তির ক্ষতি হতে পারে। ওটি যে স্টোন, ওর যে এটা, সেটার ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে মানে তিনি পরে আবার সেই ওই মূর্তি বিশেষজ্ঞকে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে জানিয়ে জেনে টেনে নিয়ে কিভাবে কোন অ্যাঙ্গেলে ফ্যানটাকে রাখা যাবে। আবার ফ্যানটা না রাখলেও হবে না, সত্যি প্রচন্ড গরম, সেখানেতে পূজারীরা পুজো করে বা কাজ করছে, তারা প্রচন্ড কষ্ট হচ্ছে, এটাও ঠিক কথাই। সেই ঘাম আবার অন্য কোনো জায়গায় লাগলে সেটাও তো ভালো নয়। তো সেটাও রাখতে হবে। আবার ঠাকুরেরও যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও দেখতে হবে। সেই জন্য কোন অ্যাঙ্গেলে কিভাবে রাখলে ঠিক হবে, সে তাকে এক্সপার্টকে নিয়ে এসে ঠিকঠাক করে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে তার ছিল এরকম খুঁটিনাটি ব্যাপারেতে। তো যাই হোক, মহারাজের কাছে আমরা এরা প্রত্যেকটা জিনিসই দেখেছি, শুনেছি, কতটুকু নিতে পেরেছি জানি না। তো তার কাছে আমরা প্রার্থনা করি যে তিনি আমাদেরকে এই আশীর্বাদ করুন যেন সেইগুলিকে, এই পরম্পরাক্রমে প্রাপ্ত এইসব জিনিসগুলিকে যেন আমরা নিয়ে এগিয়ে গিয়ে আমাদের উদ্দিষ্ট পথে এগিয়ে যেতে পারি, ঠিক সেই জায়গায় পৌঁছতে পারি। এই প্রার্থনা রেখে প্রত্যেককে আবার আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।